উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভবঘুরে সমরাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 13। অতীত শুনে উমায়ের ভূঁইয়ার বোনের জন্য সকলেই বিমর্ষিত হলো। এদিকে মন্তাজির, রুবানা উভয়ে বজ্র বাহাতের মতো সবকিছু শ্রবণ করলো। ছোট থেকে যা জেনে মেনে বড় হয়েছে, আচমকা সেটা মিথ্যা শুনলে যে কেউ তন্দা খেবে। মন্তাজির বহু কষ্টে বলল, এই জন্যই আমার মায়ের প্রতি, আমার প্রতি এবং আমার পরিবারের প্রতি আপনাদের এত রাগ। ব্ল্যাক ভাইপার লাল চোখ দুটো মন্তাজিরের দিকে স্থির হলো। হয়তোবা ছোট থেকে ভাগ্নের মুখে তুমি ডাক শুনে অভ্যস্ত। হঠাৎ করে আপনি টাকায় বিভ্রান্ত হলেন, কিছুটা ধাতস্থ হয়ে বললেন, উর্মিলা থাকতো ঢাকায়, ওর এক দূরসম্পর্কের আত্মীয়র বাড়িতে। ওর কেমন খালা হয় জানো? ও তো খেয়াল রাখিনি। সে সময় মেয়েরা অত পড়তে পারতো না। মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে নানা প্রতিকূলতা বাধার সম্মুখীন হতে হতো। সে সময় কঠোর ধর্মীয় অনুশাসন ছিল। হাতে গোনা কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পড়তো, উর্মিলা তার মধ্যে একজন। বহু কসরত করে অতটুকু যেতে পেরেছে। ভীষণ মেধাবী মেয়ে, বাংলায় স্নাতক করেছিল। খোঁজখবর নিয়ে একদিন চলে গেলাম সেখানে। দেখলাম কোমরে ওড়না পেঁচিয়ে পুরো ঘর পরিষ্কার, বাসন কোচন মাজা থেকে শুরু করে রান্না বান্না সবই ওকে দিয়ে করানো হচ্ছে। ছিল তো, তাই কোনো রকমে দয়া পরিবেশ করে থাকতে দেওয়া হতো বেশি। তাই পয়সা ওসুল হিসেবেই গাদার খাটুনি খাটিয়ে নিতে হতো। কেন যেন চোখের সামনে আমার পুতুলটা ভেসে উঠেছিল সেদিন। একদিন যেয়ে বললাম আমি ওর ভাই। ওনারা কিংবা উর্মি কেউই বিশ্বাস করতে চাইছিল না। বহু বুঝিয়ে সুজিয়ে ওকে নিয়ে আসলাম আমার বাড়িতে। বাবা কথা হয়েছিলেন বহু আগে। সৎমা মেয়ের সুখে পাগলের মতো জীবনযাপন করছিল। সে সময় উর্মিকে নিয়ে বাড়িতে উঠায় আমাকে বাধা দেওয়াই কেউ ছিল না। আত্মীয় স্বজনরা আপত্তি উঠালেও আমি কাউকেই পাত্তা দেয়নি। ভালো ভালো খাবার, জামা কাপড়, একটা সুন্দর জীবন সবই ওকে দিয়েছিলাম আমি। তবে ভেতরে ভেতরে ওর প্রতি চাপা রাগ কিংবা বিদ্বেষ ঠিকই বিদ্যমান ছিল। কিন্তু আস্তে আস্তে আমি এই উর্মির প্রতিও দুর্বল হয়ে পড়লাম। ওর ভাইজান ডাকের মধ্যে আমার পুতুলকে খুঁজে পেলাম। মেয়েটা প্রথম প্রথম আমার সাথে কমফোর্ট ফিল করতো না, নিজেকে গুটিয়ে রাখতো, মন ভালো ছিল না। অনেককে দেখলেও পরবর্তীতে চিনতে অসুবিধে হতো। ওর চিকিৎসা করালাম, আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। আমি ততদিনে উর্মিমালার মধ্যে উর্মিকে পুরোপুরি খুঁজে পেয়েছি। উর্মিমালাকে একদমই চোখের আড়াল করতাম না। বেশ ভয় কাজ করতো, ওকেও আমার পুতুলের মতো হারিয়ে ফেলবো না তো। ইমতিয়াজ উর্মির পেছনে পাগলের মতো ঘুরেছিল। ওকে কোনোভাবেই সহ্য করতে পারতাম না। মনে হতো ও আবার আমার উর্মিকে নিয়ে যাবে। কিছুতেই আমি সেটা হতে দেব না। উর্মিকে কারোর সঙ্গে মিশতে বারণ করতাম। বিশেষ করে ইমতিয়াজের থেকে কয়েকশো হাত দূরত্ব বজায় রাখতে বলতাম। উর্মি এসে আমাকে জানাতো ইমতিয়াজ ওকে এখানে সেখানে ডিস্টার্ব করে। তাই নিজের দলবল নিয়ে ওর ভার্সিটিতে যেয়ে ওকে শাসিয়ে আসি। ইমতিয়াজ আর আমি সমবয়সী হওয়াতে ওর পড়াশোনার পাঠ চুকেছিল বহু আগেই। শুধু এখানে সেখানে রাজনৈতিক নেতা হয়ে দাপট নিয়ে চলতো। শাসনের পর ইমতিয়াজ আমাকে থ্রেট দিয়ে 1 মাসের ভেতরে উর্মিকে বিয়ে করে আমার সামনে উপস্থিত হয়। 12ই শ্রাবণ 1398 বঙ্গাব্দ। তুমুল বর্ষণের পাশাপাশি তলিয়ে গেছে প্রায়। উর্মিলার ক্লাস শেষ হয়ে বের হতে না হতেই আবারও তীব্র বেগে জলবর্ষণ শুরু হলো। ছাতা আনতে ভুলে গিয়েছে সে আজ। আশেপাশে ছাউনি জাতীয় কিছু নেই যেখানে আশ্রয় নেবে। শরীরে ওনা ভালোভাবে টেনে দিল। মাথার কাপড় দেওয়া আছে। মোটা কাপড় চোপড় ভিজে একাকার হলেও দেহের ভাঁজ গরম কিছুই বোঝা যাচ্ছে না। উর্মিলা আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজে, কিন্তু একটা রিক্সাও কম টাকায় যাবে না। সামনে দোকান থেকে রেডিও উচ্চ শব্দ ভেসে আসছে। খবর শুনছে আর চা বানাচ্ছে দোকানদার। দূরে কয়েকজন লোকজন কথা বলছে। একজনকে ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছে। উর্মিলা শুনেছিল কোন দলীয় নেতা প্রায় আসে এখানে, হাঙ্গামা মারামারি করে। আজকেও নাকি এসেছে। উর্মিলার সেসব দেখার সময় নেই। বাসা গিয়ে রান্না বসাতে হবে, না হয় খালার হাতে মার খেতে হবে। চিন্তায় উদ্বিগ্ন হয়ে রিক্সা খুঁজতে লাগলো। বেশি ভাড়া চাইলেও এবার হেঁটেই যাবে। এত ভাড়া দিয়ে রিক্সায় ওঠার মতো সামর্থ্য তার নেই। কপালে চিন্তার বলি রেখা। দৌড়াতে ইমতিয়াজ ভুইয়া সবকিছু পর্যবেক্ষণ করলো। মেয়েটার উদ্বিগ্ন ও মায়াবী চোখে চেয়ে বেশ মায়া কাজ করলো। একজনকে ডেকে বলল, একটা রিক্সা ঠিক করতো। রিক্সা দিয়া কি করবেন ভাই? ব্রো কুচকে বলল, যা বলেছি তাই কর। আচ্ছা ভাই। কিছুক্ষণ পর রিক্সা হাজির হতেই ইমতিয়াজ অদূরে দাঁড়ানো মেয়েটিকে সামনে যেয়ে বলল, ভাড়া নিচ থেকে দিয়ে দিল, শিখিয়ে দিল। ভাড়া দেওয়া হয়নি এমন ভাব করবে। যেমন অন্য প্যাসেঞ্জারদের কাছে বলো সেভাবেই বলবে। রিক্সাওয়ালা মাথা নুয়ে খুশিমনে উর্মিলার সামনে এসে বলল, আফা ওঠেন। উর্মিলা কপালে ভাঁজ করে বলল, জিগাতলা যাবেন? রিক্সাওয়ালার মাথায় পলিথিন বাঁধা, বৃষ্টিতে পুরো শরীর ভিজে একাকার। প্যান্ডেলে পা রেখে বলল, যে ওঠেন। আরে তারাও কত টাকা ভাড়া? যা মন চাই দিন, না আপনি বলেন। এমনি দিনে 20 টাকা নেই, বৃষ্টির দিনে দেখা 30 দিন। উর্মিলা মাথায় হাত দিয়ে বলল, 30? ডাকাতি করেছে? নেমেছেন না কি আজকে ডাকাতি করতে? বৃষ্টির দিনে ভাড়া একটু বেশি আফা। না, এত ভাড়া দেবো না। 20 টাকায় চলে চলো, নয়তো দরকার নেই। আচ্ছা দিহেন, আহেন। উর্মিলা উঠে বসতে গেলেও রেডিও থেকে ভেসে এলো গান। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাত লুকাবে, মুছো নাকো আমারই ছবি।
আমি মিনতি করে গেলাম। রিক্সা সাই করে টান দিয়ে চলে যেতে গানটা আর শোনা হলো না তার। গানটা তার বেশ পছন্দের। আরেকটু আগে রেডিও স্টেশনটা পাল্টালে শোনা যেত গানটা। নিচে পুরোপুরি চুপচুপে হয়ে গেছে সে, জট না বাঁধলেই হলো। এদিকে রেডিওর গানটা মন্ত্রমুগ্ধের মতো শুনছে ইমতিয়াজ। তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। আজ উর্মিলার ভার্সিটির সামনে ইমতিয়াজ দাঁড়িয়ে আছে, চাতক পাখির নাই আশেপাশে তাকাচ্ছে। মেয়েটা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার সাঙ্গপাঙ্গরা নেতারা এমন অস্থিরতায় চিন্তিত হয়ে স্থবির হয়ে আছে, কখনো এমন বেশ দেখেনি তাই বোধ হয়। রুক্ষ বিরিক্কি মেজাজ থেকে অত্যন্ত অসভ্য স্নান উদ্বিগ্ন চেহারা ঠিক হজম করতে পারছে না। খানিক পর উর্মিলা দর্শন পেতেই ইমতিয়াজ ভুইয়া উজ্জ্বল মুখে এগিয়ে গিয়ে বলল, ভালো আছেন মিস? উর্মিলা ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল। হঠাৎ এমন মুখের সম্মুখে চলে আসায় বেশ চমকিত হয়েছে। কঠিন দৃষ্টিতে চাইল। ইমতিয়াজ ভুইয়া চমৎকার হেসে বলল, ভয় পেয়েছেন? আমি সুদর্শন পুরুষ, কোনো ভয়টুত নয়। উর্মিলা এইসব কথায় চরম বিরক্ত হচ্ছে। অপরিচিত একটা লোকের অযথা বকবক বিরক্তি লাগারই কথা। পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইমতিয়াজ পথ আগলে বলল, কথা শেষ হয়নি মিস। তোমার নাম কি? উর্মিলা এবার শক্ত গলায় বলল, পথ ছাড়ুন আজব লোক, এটা কেমন ম্যানার্স? ইমতিয়াজ ভুইয়া কথায় পাত্তা না দিয়ে বলল, গুড ম্যানার্স। শোনো, নাম বলেই ছেড়ে দেব। উর্মিলা হাত ভাঁজ করে কোনো কিছু না ভেবেই রাগী স্বরে বলল, নাম হলো গুড়ি মেরে উড়িয়ে দে। ইমতিয়াজ বুঝতে না পেরে বলল, হ্যাঁ? উর্মিলা বলেই পাশ কাটিয়ে চলে গেল। ইমতিয়াজ হতবুদ্ধর মতো বলল, কি বলে গেলি? একজন চালা এগিয়ে এসে বলল, ভাই বলেছে গুড়ি মেরে উড়িয়ে দে। হ্যাঁ, এটা আবার কেমন নাম? ভাই নাম না, আপনাকে গুলি মেরে উড়িয়ে দেওয়ার থ্রেট দিয়ে গেল। ইমতিয়াজ ভুইয়া চোয়াল শক্ত হয়ে উঠল। মেয়েটা ভারী পশ্চাত্য। সেদিন থেকে মোটেও তো তা মনে হয়নি। ঠান্ডা ঠান্ডা গোবেচারা টাইপ মনে হয়েছিল। উর্মিরা একটা কলেজের স্টুডেন্ট ক্যাম্পেইনে ছিল। সেখানে তার নামের ঠিক একটা মেয়ের সাথে পরিচিত হয়। সাদা কলেজ ড্রেস পরেই তো, দুই বেনি করা। কলেজে মাঠের এমাথা হতে ওমাথা ছোটাছুটি করে বেড়াচ্ছে। ইতিমধ্যে তাকে বড় আপা ডেকে বেশ কয়েকবার জড়িয়েও ধরেছে। দুজনের একই নাম শুনে মেয়েটা উৎফুল্ল ও পুলকিত হয়ে উঠেছিল। বেশ মিষ্টি মেয়েটা, বারবার আপা আপা বলে মাথা খারাপ করে ফেলেছিল। রিনটিনে কণ্ঠে আদুরে ডাকটুকু বেশ আপন আপন লাগছিল উর্মিলার। উর্মি হাতে জুস আর চিপস নিয়ে এগিয়ে এসে বলল, আপা নাও। আমি খাবো না উর্মি। আরে খাও। আমার নাম মিতা। উর্মিলা নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও নিল। আজকের কর্মসূচি নিয়ে খানিকক্ষণ আলোচনা হলো। উর্মি একটু পরপরই এটা ওটা নিয়ে আসছিল। অনেক চঞ্চল মেয়েটা, কোথাও একটু স্থির হয়ে বসে নাই। পুরো মাঠ দৌড়ে চক্কর দিয়ে বেড়াচ্ছে। দুপুরে খাওয়ার বিরতিতে উর্মিলা অন্যান্য সদস্যদের থেকে আলাদা বসলো। মাঠে চাদর বিছিয়ে টিফিন বক্স বের করে ভাত তরকারি নামিয়ে খেতে বসলো। সাদামেটা খাবার, ভাত, করলা ভাজি আর গুঁচো মাছ। একটু পরে পাশে বসার কারো বসার শব্দে ঘাড় ফিরিয়ে চাইল। উর্মি মেয়েটা তার হাতে বক্স নিয়ে এসেছে। বক্স করে নিজের খাবার বের করে পাশে রাখলো। চিকেন কারি, চিংড়ি ভুনা আর ভাত এনেছে সে। উর্মিলাকে এসব দিয়ে খেতে দেখে বক্স থেকে চিকেন বেড়ে দিল। উর্মিলা নানা করলেও শোনেনি সে। অগত্যা খেতে শুরু করলো। উর্মি বলল, আপা, আমি করলা ভাজি পছন্দ করি না, তুমি আমাকে ছোট মাছ দাও। আচ্ছা, আজকে না হয় তোমরা করলা একটু খেয়ে দেখা যাক। উর্মিলা খুশি মনেই দিল। মেয়েটা এত মিশুক আর মিষ্টি তার দারুণ লেগেছে কথাগুলো। ভাগাভাগি করে খাওয়া সম্পন্ন করলো। একটু পরে আবারও কাজে লেগে পড়লো। উর্মিলা প্রতিটি পদক্ষেপে উর্মিকে সাহায্য করলো। কাজ করতে করতে কোত্থেকে যেন একটা কারেন্টের তার উর্মির উপরে পড়তে যাচ্ছিল। সে নিজের জীবন ঝুঁকিতে রেখে উর্মিকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। উর্মির এতটা কৃতজ্ঞতা বোধ আর ঋণ বয়ে গেল মানুষটার প্রতি। ইমতিয়াজের কয়েকদিন ধরে ঘুম ভালো হচ্ছে না। শয়নের স্বপনে শুধু একজনই হানা দিচ্ছে। মেয়েটার নাম জেনেছে বহু কষ্টে, উর্মিলা। কি সুন্দর নাম তার, উর্মিমালা। আজকেও ভার্সিটির সামনে বাইক চেপে বসে আছে। উর্মিলাকে দেখে যেতে বাইক থেকে নেমে এগিয়ে আসলো। উর্মিলা তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে ইমতিয়াজ পিছনে পড়ল। এই গুলি মেরে উড়িয়ে দে। উর্মিলা আঁতকে উঠে ব্যাগ চেপে ধরল। এসব নেতা ফেতাদের কাছে গুলি থাকাটা অস্বাভাবিক নয়। তাকে সেদিনের স্পর্ধার জন্য মেরে ফেলবে নাকি ভয়ে ভয়ে বলল, না। ইমতিয়াজ এগিয়ে এসে বলল, কি না, গুলি মেরে উড়িয়ে দে। উর্মিলা কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে গুলি করবেন না। ইমতিয়াজ উর্মিলাকে ভয় পেতে দেখে হো হো করে হেসে বলল, তোমাকে গুলি করব কখন বললাম? তোমার নামই তো গুলি মেরে উড়িয়ে দে, ভুলে গেছো? সেদিন বলেছিলে কিন্তু। শেষের কথাটা পুরো নাচিয়ে বলল। উর্মিলা নিচের বোকামতে মারাত্মক বিরক্ত হলো। সেদিন কিনা কি বলেছি? লোকটা মাথায় নিয়ে বসে আছে। আশ্চর্য লোক তো। উর্মিলা চলে যেতে নিলে ইমতিয়াজ বলে উঠল, উর্মিমালা আর কত চালাপা। উর্মিলা অপরিচিত কারো মুখে নিজের নাম শুনে হতবাক হলো। বলল, আপনি নাম জানলেন কিভাবে? কানে পিছুলকে বলল, জেনেছি এভাবে ওভাবে। উর্মিলার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল। লোকটা কয়েকদিন ধরে সাংঘাতিক বিরক্ত করেছে। উর্মিলা কিছু কাজে উর্মির কলেজে এসেছে। কাজটা করে বেরোতেই সেদিনের টিচ করা লোকটাকে বাইকে হেলান দিয়ে কয়েকজনের সঙ্গে আলাপ করতে দেখলো। এই লোকের কাজ কি শুধু এখানে আড্ডা মারা নাকি?
সে সময় বের হই, যেখানেই নয়তো সেখানে ওকে দেখা পাওয়াই যাবে। এসব ভাবতে ভাবতে রাস্তার মাঝে চলে এসেছিল সে, খেয়ালই করেনি। বাস পুরো অগ্রভাগে এসে পৌঁছাতেই কারো ধাক্কা খেয়ে পাকা সিমেন্টের সঙ্গে বাড়ি খেলো। রক্তে হাত পড়ে গেল। জ্ঞান হারানোর পূর্বে অবছা অবছা দেখলো চোখে রক্তাক্ত একটি মেয়ে রাস্তায় পড়ে আছে। ইমতিয়াজ নিজের চোখের সামনে উর্মিমালার এই অবস্থা দেখে ঠিক থাকতে পারল না। চিৎকার করে অজ্ঞান উর্মিমালাকে আগলে নিয়ে ডাকলো, উর্মিমালা, এই উর্মিমালা, কথা বলো। এই মেয়ে, এই তোরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। সাইরেন বাজে অ্যাম্বুলেন্স আসতেই গাড়িতে করে দুটো বডি ঢুকানো হলো। ইমতিয়াজের উর্মিমালার পাশে আশেপাশে চোখ যায়নি এতক্ষণ। উর্মিমালার থেকেও বেশি রক্তাক্ত হয়ে কলেজের একটি মেয়ে। আল্লাহ জানে কার মেয়ে। ইমতিয়াজ কাঁপা কাঁপা হাতে মেয়েটি রক্তাক্ত হাত ছুঁয়ে ভেতরে ঢুকিয়ে দিল। অবচেতন মেয়েটা তা জানতেও পারল না। জানলে কি খুশি হতো। হাসপাতালে রক্তাক্তর সাথে বসে আছে ইমতিয়াজ। কিছুক্ষণ আগে উর্মিমালার কেবিনে 1 ব্যাগ আর সেই মেয়েটির কেবিনে 3 ব্যাগ সহ মোট 4 ব্যাগ রক্ত ম্যানেজ করে দিয়ে এসেছে সে। তার দলে ছেলেরা নিজ ইচ্ছাই কাঙ্ক্ষিত রক্ত ডোনেশনে করেছে। একটু পর আমার উর্মি করতে করতে এক লোককে ঢুকতে দেখে ইমতিয়াজ বলল, এটা তার উর্মিমালার ভাই। ছলছল চোখে এগিয়ে যেতে লোকটা কেমন করে যেন চাইল। হতদন্ত হয়ে উপরে চলে গেল। ইমতিয়াজের হাত পা কাঁপছে। তার উর্মিমালার কিছু হবে না তো? ওই কলেজের মেয়েটা বাঁচবে তো? আর উর্মিমালাকে বাঁচাতে গিয়ে ছোট্ট মেয়েটা আর ভাবতে পারল না। মুখ ঢেকে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল। তার দলের ছেলেরা এগিয়ে এলো। 4 দিন পর উর্মিমালার ডিসচার্জ হয়। ইমতিয়াজকে দেখতে আসতে পারেনি। জরুরি তলবে গ্রামে যেতে হয়েছে তাকে। এমনিতেও তার চালাদের সাথে ফোনে যোগাযোগ হয়েছে, জেনেছে উর্মিলা ভালো আছে। তাই নিশ্চিন্ত যেতে পেরেছে। শুনেছে কলেজে সেই মেয়েটি নাকি মারা গিয়েছে। ইমতিয়াজ বেশ খারাপ লেগেছে। কার যক্ষের ধন হারালো কে জানে। ঢাকায় ফিরে মেয়েটার পরিবারের সাথে যোগাযোগ করবে ভাবল। তবে বহু কাজের প্রেশারেই সেসব ভুলে বসলো। বিশ্ববিদ্যালয় থেকে বেরোতেই দারোয়ান এসে কখনো একখানা খাম ধরিয়ে দিল। উর্মিলা বেশ ঘাবড়ে গেল। আশেপাশে তাকিয়ে ভয়ে ভয়ে নিল সেটা। এটা কে দিয়েছে? এই শহরে তাকে চিঠি দেওয়ার মতো কে আছে? নিতে চাইছিল না, তবুও কিভাবে যেন নিল। তাৎক্ষণিক ব্যাগে ভরে কোনো দিকে না তাকিয়ে হেঁটে চলে গেল। তার কমন পানে একজনে চক্ষু নিরলসভাবে চেয়ে রইল। রাত 3টা। আশেপাশে চিঠি পোকার আর অদূরে হতে কুকুরের ডাক ছাড়া আর কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। শুনশান নীরবতা। সকলেই গভীর মুখে গমে নিমগ্ন। মোমবাতির হালকা আলোতে উর্মিলা দূর দূর বুকে ব্যাঘাত চিঠির খামটা বের করতেই ছিটতে একটা সুন্দর সুবাস নাকে ঠেকল। ভেতরে একখানা পত্র, ময়ূরী এবং কবুতরের পালক এবং কিছু কাপড়ের গোলাপ। সুবাসে বিমোহিত হয়ে পত্রখানা মেলে ধরতেই চোখের সামনে ধরা দিল ছোট ছোট অক্ষরে টানা টানা কিছু লেখা। হাতের লেখন বেশ সুন্দর, এক দেখায় মুগ্ধ হওয়ার মতো। উর্মিমালা, কেমন আছো? কঠিন হৃদয়ের রমণী, আমি কেমন আছি জানতে চেয়েও না মেয়ে। বড্ড বেশি খারাপ আছি। তুমি কি জানো তুমি একজন নিদ্রাহরণকারী? তোমার ওই ঢাগর ঢাগর আঁখি জোড়া রাতে আমাকে ঘুমাতে দেয় না। ইদানিং কাজকর্মেও অমনোযোগী হয়েছি বটে। সারা বেলা কেবল কল্পনায় মশগুল থাকি। রুচিও হারিয়ে ফেলেছি। কোনো খাবারের স্বাদ অনুভব হয় না। শয়নে স্বপনে শুধু তুমিই এসে হানা দাও। খুবই খারাপ এটা। বাস্তবে তো তুমি ধরাছোঁয়ার বাহিরে, তবে কল্পনায় এত জ্বালাচ্ছ কেন বলো তো? বট্টকাম খুলতে একটা সুবাস পেয়েছে সে। শোনো, এটা আমার নিজের কাছে হাসনা হেনা, বেলি ও বকুলের মিষ্ট ঘ্রাণ। এই 3টে ফুল আমার অত্যাধিক প্রিয়। তাই সবসময় টাটকা টাটকা পুষ্পপত্রে একমাত্র একত্রে করে পারফিউম তৈরি করে সংরক্ষণ করে রেখে দিই। সেটারই কিছুটা তোমাকে উৎসর্গ করলাম। সাথে গোলাপের পাপড়ি, ময়ূর এবং পায়রার পালক। পায়রা আমার নিচের, তবে ময়ূরের পালক কেনা। শুনেছি চিঠির সঙ্গে পায়রা এবং ময়ূরের পালক দিলে আশপাশের মানুষের দিল নরম হয়। তুমি তো পাষাণ লড়ো না। আমার ঘুম কেড়ে নিয়ে করেছ কেবল ছলনা। এগুলো যত্ন করে রেখে দিও। সাথে যত্ন করে রেখো তোমার মন। মনে দখলদারিত্ব করা কিন্তু এখনো বাকি। ইতি, কাছের অথবা দূরের কেউ। 6 ভাদ্র 1395 বঙ্গাব্দ। 2 দিন আগে উর্মিমালার ভাই এসে ইমতিয়াজকে শাসালো। উর্মিমালার সঙ্গে যেন কথা না বলে। ইমতিয়াজের রাগ উঠল বেশ। মেয়েটা সব কথা তার ভাইকে সাপ্লাই করে নির্ঘাত তার সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করেছে। নয়তো তার ভাই এসে শাসাবে কেন? আজকে হাতের কাছে পেলে খবর করে ছাড়বে। একটু পরেই মাথায় ওড়না পেঁচানো উর্মিলাকে দেখতে পেতেই তার মধ্যে জেদ ভর করলো। হুট করে এসে হাত শক্ত করে চেপে ধরে বলল, চলো বিয়ে করব। পাগল নাকি? হ্যাঁ, তোমার প্রেমে পাগল। হাত ছাড়ো। দেখো, রোজ রোজ বেগানা নারীকে দেখতে টিচ করতে আমার ভালো লাগে না। তার চেয়ে বরং বিয়েটা করে ভালো করে দেখে দেখে টিচ করব, এবং আর চোখেও চাইবে না কেউ। প্রতিদিন একজন তাগড়া পুরুষের এমন লাস্যময়ী রমণীর দিকে প্রেমময় দৃষ্টিপাত ধর্ম এবং সমাজের কেউ ভালো চোখে দেখছে না। আশ্চর্য, আমি কিন্তু এবার চিৎকার করব। দ্রুত করো, বিয়ের জন্য সাক্ষীরও তো দরকার আছে। মাথায় ওড়না ভালোভাবে টেনে চেপে পর্যবেক্ষণ করে ধীর অথচ কঠিন স্বরে বলল, দেখুন, মানুষ জড়ো হওয়ার আগে এখান থেকে কেটে পড়ুন, নয়তো আশেপাশের মানুষকে দিয়ে আপনাকে গণপিটুনি খাওয়াবো। বখাটে কোথাকার।
ইমতিয়াজ ভুইয়া শেষ বাঁচাতে গাইতে লাগলো, ওহে পাশান হলো না, একটুখানি কবুল বলো না, আমি যে তোমার বিরহে ভাত মুখে তুলবো না। উর্মিলা বেশ বিরক্ত হলো এসব কথায়, বলল, আজ কবি কথা রাখুন, আপনি মুখে ভাত তুলুন, তুললে আর না তুললেই বা আমার কি। ইমতিয়াজ এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, তুমি সত্যি বিয়ে করবে না উর্মিমালা? কথাটা শুনে উর্মিলা একটু থমকালো, কেমন বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কথা বলেছে। উর্মিলা ইদানিং এই লোকের প্রতি খানিকটা দুর্বল অনুভব করে। প্রায় 1 বছর ধরে পেছনে পড়ে আছে, এখনো পিছু ছাড়লো না। বড় ভাইজানের সঙ্গে লোকটার সম্পর্কে বলতে হবে। ভাইজান যদি রাজি হয়ে যায় তাহলে তার আপত্তি নেই কোনো। উর্মিলা সেটা মুখে প্রকাশ না করে চলে যেতে নিলে ইমতিয়াজ একটা পেছনে এগিয়ে এসে বলল, ওগো উর্মিমালা, তরঙ্গের নাই ঢেউ খেলো আমার মনের উঠানে, তোমার প্রেমেতে পড়ে ঝাঁপ দিয়েছি মন পুকুরে, তোমার স্মৃতিতে কাটে আমার সকাল বিকেল রাত্রি, তুমি কি আমার সাথে থাকবে দিবারাত্রি? উর্মিলা একটু অবাকই হলো ইমতিয়াজের গলায় আবৃত্তি শুনে। ইমতিয়াজ একটু শ্বাস নিয়ে বলল, তোমার জন্য কাল সারা রাত জেগে লিখেছি, কেমন হয়েছে? উর্মিলা কবিতা আবৃত্তি পছন্দ করে লোকটা জানে নাকি। আনারি কবিতায় খারাপ হয়নি, তবে মুখে বলল, একদমই বাজে বলে প্রস্থান করল। ইমতিয়াজ তার চাবার পানে মুখ অন্ধকার করে হতাশ হয়ে চেয়ে রইল। আসলে বাজে হয়েছে। 15ই আশ্বিন 1395। ইমতিয়াজ ভুইয়া উর্মিলাকে তুলে নিয়ে এলো কাজী অফিসে। উর্মিলা অবাক হয়ে শুধালো, এসব কি? বিয়ে করব? আপনার কি আসলে সুস্থ? হ্যাঁ, কেন? তোমার অসুস্থ মনে হয়? তা নয়তো কি, বলা নেই কোয়া নেই এভাবে কাজী অফিসে নিয়ে আসে কে? ইমতিয়াজ নির্লিপ্ত গলায় বলল, আমি। উর্মিলা বিরক্ত হয়ে বলল, এসব আজগুবি কথা রাখুন, আমাকে যেতে দিন। ইমতিয়াজ এবার উর্মিলা চোখের দিকে চেয়ে বলল, আমার চোখের দিকে চেয়ে সত্যি করে বলবে, তোমার কি আমাকে এক বিন্দু পছন্দ না? একবার না বলে আর জীবনেও তোমার সামনে আসবো না। উর্মিলা কিছু বলতে পারল না, উসখুস করতে লাগলো। ইমতিয়াজ তাকে উত্তর দিতে না দেখে চলে যেতে উদ্যত হতেই উর্মিলা ধীর গলায় বলল, ভাইয়ের চাঁদ মানবে না। ইমতিয়াজ ফিরে যেতে চাইলেও বলল, কেন? আপনার আর আমার বংশ একই। হ্যাঁ তো। উর্মিলা মিনমিন করে বলল, ভাইজান এক বংশে বিবাহ পছন্দ করেন না। আমরা তো তোমার আর আমার এই বংশের ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে, আমাদের ছেলে মেয়ে সবাই ডাবল ভুইয়া পুত্র কন্যা বলে সম্বোধন করবে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? উর্মিলা মুখ শক্ত করে বলল, মোটেই না, বিয়েই হয়নি, বাচ্চা পর্যন্ত চলে গেছে। উর্মিলা মুখ ঘুরিয়ে নিতেই ইমতিয়াজ বলল, যদি বলি তোমার ভাই বিয়েতে রাজি তাহলে বিয়ে করবে? উর্মিলা কিছু বলল না। ইমতিয়াজ তার কথাকে না বলে সম্মতি দিয়ে ধরে নিল। কাকে যেন ফোন দিতেই উর্মিলার দিকে এগিয়ে এলো। উর্মিলা কানে ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, বিয়েটা করে ফেল, আমার পূর্ণ সম্মতি আছে। ব্যাস, কবুল বলে কাগজে কলমে এবং ধর্মীয়ভাবে ইমতিয়াজ ভুইয়ার অর্ধাঙ্গিনী হয়ে গেল উর্মিলা, ওরফে উর্মি ভুইয়া। এতটুকু বলে ব্ল্যাক ভাইপার থামলো, বলল, সেদিন আমি কেন অনুমতি দেইনি? আমার কণ্ঠ হুবহু নকল করে ইমতিয়াজের এক বন্ধু এই কাজ করেছিল, আমি কিছুতেই সেসব মেনে নিতে পারিনি। মুনতাজির বলল, আপনি মম পাপার সব কিছু এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কীভাবে জানলেন? তারা বলেছিল। ব্ল্যাক পেপার সম্ভবত জানতো এই প্রশ্নটা মুনতাজির করবে। ব্রিফকেস থেকে একটা কালো মলাটের ডায়েরি মুনতাজিরের দিকে এগিয়ে দিয়ে বলল, এটার ভিতরে সব লিখিত আছে, যেটাই তোমার বাবা নিজের জীবনের পুঙ্খানুপুঙ্খ সব ঘটনা নিজ হাতে লিপিবদ্ধ করেছিল। মুনতাজির ডায়েরিটা হাতে নিতেই বলল, এটা কোথায় পেলেন? ব্ল্যাক ভাইপার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার বাবা ব্যবহার করতো, হাতে রাখতে কিংবা ফাঁদে ফেলে যাই বলো, সেই জন্য এই ডায়েরিটা লুকিয়ে চুকিয়ে করেছিলাম বিভিন্ন তথ্য জানতে। মুমতাজের ডায়েরিটা হাত বুলিয়ে মাঝের একটা পৃষ্ঠা খুলতেই নজরে পড়ল টানা টানা চিকন অক্ষরে লেখা কিছু অনুভূতি। তাকে ভালোবেসেছিলাম 80-র দশকে, তখনকার ভালোবাসা এত রঞ্জিত ছিল না, আর না তো ছিল সে সাদামাটা ছিমছাম গোছের এক ইস্পাত রমণী। পিছলে পড়লাম একদম ঘোর বর্ষায়, আসমান চিরে তুমুল বর্ষণ আর তর্জন গর্জন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের সামনে ভিজে একাকার হয়ে অসহায় বদনে এদিক ওদিকে তাকাচ্ছিল। ডাকর ডাকর সেই মায়াবী চোখে চাইতেই সর্বনাশটা হয়ে গেল। একটা টান অনুভব করেছিলাম। ব্যাস, চেয়ারম্যান পুত্র দাপুটে ইমতিয়াজ ভুইয়া হয়ে গেল উর্মিমালার একপাক্ষিক একনিষ্ঠ প্রেমিক পুরুষ। পরে বুঝেছিলাম সেই টান কিংবা মহব্বত সৃষ্টিকর্তার ইশারায় ছিল ইমতিয়াজ ভুইয়া। ডায়েরিটার কাভারটা ক্যালেন্ডারের সাদা অংশ দিয়ে মোড়ানো, যেন বছরের পর বছরে ডায়েরিটা সুরক্ষিত থাকে। চিরে চিরে গেলেও কাভারটা ক্ষতিগ্রস্ত যেন না হয়, তবুও ডায়েরিটার জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছে, কিন্তু আসল মলাটা মোটামুটি ঠিকই আছে। ইমতিয়াজ ভুইয়া অতি যত্নে কথা এই ডায়েরিটা। জীবনের বেশিরভাগ কাহিনী এখানে টুকে রেখে দিয়েছিলেন স্মৃতি হিসেবে। অতীতের মানুষগুলো বোধহয় চিঠি এবং ডায়েরি লেখায় বেশ পারদর্শী ছিল। লেখাগুলো কি সুন্দর টানা টানা করে লিখত। পুরনো মানুষগুলো যত্ন নিয়ে জানতো, আর বর্তমান মানুষগুলো অবহেলা করতে জানে। দিন যত যায় পৃথিবী উন্নত হয়, মানুষের নীতি নৈতিকতার ততই অবনতি হয়। মানুষ এখন সম্পর্কের যত্ন নিতে জানে না, অতীতের সম্পর্কগুলো দেখতে এজন্য এতটাই সুন্দর। মুমতাজির ডায়েরিটা সযত্নে নিজের কাছে রেখে দিল। মুমতাজি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে ব্ল্যাক ভাইপারের উদ্দেশ্যে বলল,
এই ডায়েরি নিয়ে আপনার কি ফায়দা হলো? ব্ল্যাক ভাইপার হাসলো, বলতে লাগলো, তোমার মা বাবা যখন বিয়ে করে তাদের তাদেরকে আমি মেনে নেইনি। সেই প্রথম উর্মির প্রতি কঠোরতা প্রকাশ করেছিল। মেয়েটা ভয়ে কাঁপছিল। সে বুঝতেই পারেনি ইমতিয়াজ তার এত বড় একটা ধোঁকা দিয়ে তাকে বিয়ে করবে। আমি সেদিন উর্মিকে আর ঘরে তুলিনি। মেয়েটা চিৎকার করে ভাইজান ভাইজান করে ডাকছিল। সেদিন বৃষ্টি ছিল। বাড়ির বড় গেটে দারোয়ানকে তালা মেরে দিতে আদেশ করেছিলাম। সে বৃষ্টির কাদায় মাটিতে বসে চিৎকার করে কেবলই আমাকেই ডেকে গিয়েছিল। আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লাম, সাড়া দেইনি কোনো। ও আমাকে সেদিন অনেক বড় আঘাত দিয়েছিল। ইমতিয়াজ ওকে নিয়ে চলে গেল, আমার বুকে ব্যথা ওঠে। আমার পুতুলের মৃত্যু, উর্মিকে তাড়িয়ে দেওয়া সবকিছু আমার মস্তিষ্কে বাজেভাবে প্রভাব ফেলে। মাত্র 28 বছর বয়সে প্রথম স্টক করি আমি। এতটুকু বলে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললাম ভাইপার। মুনতাজিরের এই পর্যায়ে বেশ খারাপ লাগলো সামনে মধ্যবয়স্ক মানুষটির জন্য। রুবানার কোলে নাহান ঘুমিয়ে পড়েছে। যদি সে নিজের আসল রূপে থাকতো নির্ঘাত কেঁদে ফেলতো। এই মানুষটা ছোটবেলা থেকে তাদের দুই ভাই বোনকে ভীষণ আদর করতেন। কিন্তু কি এমন কারণে তারা এই বদলে যাওয়া? কেন এই জঘন্যতা সাইফার স্যারের সঙ্গে? রুবানা জয়েন হয়েছে বেশি দিন হয়নি। এমনিতেও সে এই সংস্থার অনির্ধারিত সহযোগী হিসেবে নিয়োগপ্রাপ্ত। বিভিন্ন গুপ্ত অপরাধীকে ধরতে তাকে ব্যবহার করা হয়। সবসময় এজেন্ট সংস্থায় সে সম্পৃক্ত থাকে না, কারণ ভার্সিটি পড়ুয়া অবস্থায় এজেন্ট সংস্থার কেউই জয়েন হতে পারে না। এরকম কোনো নিয়ম গোয়েন্দা সংস্থার নেই। তবে মন্তাজিরের জন্য এক্ষেত্রে সে সুপারিশ পেয়েছে। সে মূলত বড় পদের কেউ না, শুধু তথ্য আদান প্রদান করাই তার কাজ। এই জন্য ডিপার্টমেন্টের হেড তাকে ছাড় দিয়েছে। তবে শর্ত একটাই, যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় ডাকা হলে কাজকে আগে প্রাধান্য দিতে হবে। কোনো সময় না বলে যাবে না, তাতে যত জরুরি কাজই সে থাকুক না কেন। রুবানা সমস্ত শর্ত মেনেই এই কাজে যুক্ত হয়েছে। ব্ল্যাক ভাইপার আবার বলতে শুরু করলো, আমি হাসপাতালে শুধু উর্মি এসেছিল, তবে তাকে দেখতে দেওয়া হয়নি। ওর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, কারণ ইমতিয়াজকে আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। ওর কারণে আমি আমার পুতুলকে হারিয়েছিলাম। ওকে চোখের সামনে দেখলেই পুরনো ক্ষত তাজা হয়ে উঠত। 2 বছর পর যখন একদিন হঠাৎ তোমাকে নিয়ে উপস্থিত হলো আমার সামনে, আমি মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। সে ছোট উর্মি একেবারে পরিপক্ক নারীর বেশে আমার সামনে দাঁড়াতো। এতদিন পর ওকে দেখে চোখে পানি এসে গিয়েছিল। চেহারায় হাল বেহাল ওর। মনে হয় কত রাত ঘুমায় না, কোলে বাচ্চা কাঁদছে। আমাকে দেখতে পেতেই ছুটে এসে হুমড়ে পড়ে কেঁদে উঠল। আমি ওর কান্না সহ্য করতে পারছিলাম না। পরে ওর থেকে শুনলাম স্বামী সন্তান নিয়ে সুখে থাকলেও শ্বশুর শাশুড়ি কেউই মেনে নেয় তাকে। শ্বশুর মেনে না নিলেও অত্যাচার করে না, তবে শাশুড়ি তাকে নানাভাবে অত্যাচার করে। ইমতিয়াজের সাথেও সংসার জীবনে দূরত্বের সৃষ্টি হয়েছে। শাশুড়ি তার ছেলেকে অন্যত্র ধাত্রী ঘরে বিয়ে দিয়ে মরিয়া হয়ে উঠেছেন। ইমতিয়াজ এসবে আগ্রহী না বিধায় তেমন সুবিধা করতে পারছিলেন না। উর্মি চোখে পানি কেন যেন সহ্য হচ্ছিল না। নিজের ভেতরে জমাইতো সমস্ত ক্রোধ জেগে উঠতে লাগলো। ভোরের কোমন্ত পাখিটা জাগ্রত হয়ে উঠল। উর্মিকে নিয়ে সেবার শ্বশুর বাড়ি যাই। ওর শ্বশুরের নজরে নজরে রাখি। উনি আমার সামনে মেকি ভাব নিয়ে থাকতেন। দেখতেন উর্মিকে বড় আদর করে রাখেন। একদিন দেখলাম জ্বলন্ত খুন্তি উর্মির হাতের উপরে ছ্যাঁকা দিচ্ছেন। উর্মি মুখ চেপে আর্তনাদ বন্ধ করে আছে। একটু শ্বাস নিয়ে বলল, উর্মির সাথে তার সমস্যা ছিল অনাথ গরিব ঘরের মেয়ে, এই জন্য ওকে সহ্য করতে পারতো না। নিজের পছন্দের মেয়ের সাথে ইমতিয়াজের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু উর্মি আসার সবগুলো লঞ্চবঞ্চ হয়ে গেল। উর্মি যে অনাথ এটা জেনেছে উর্মির ওই দুঃসম্পর্কের আত্মীয়র মাধ্যমে। তিনি উর্মির এত ভালো জায়গায় বিয়ে দিয়েছেন শুনে শুনে গিয়েছিলেন দেখতে। তবে থেকেই শুরু হয় উপরে অমানসিক নির্যাতন। ওর একটাই দোষ, সে এতিম। আমিও সব যোগাযোগ ছিন্ন করে ফেলেছিলাম দেখে আরও চড়াও হয়েছিল। সেদিন খুন্তি চাকা দিয়েছিল ওর নামে, যেন আমি আর আমার জায়গা সম্পত্তি অর্ধেক লিখে দিই, এটা বলতে বলেছিল। কিন্তু উর্মি নাকচ করায় খেপে যান তিনি। হাতের কাছে কিছু না পেয়ে খুন্তি ছাকা দিয়ে বসেন। আমি সেই দৃশ্য সহ্য করতে পারিনি। তাৎক্ষণিক গিয়ে উর্মিকে জড়িয়ে ধরিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করে ওনাকে নানা কথা বলি। তিনি রাগে চেঁচিয়ে উর্মি আর আমাকে। এ পর্যায়ে ভাইপার থেমে গেলেন। গ্লাসে পানি ঢকঢক করে পান করলেন। সকলে উন্মুক্ত হয়ে তার দিকে চেয়ে মুনতাজিরের চোখে বিস্ময়, কৌতূহল। ভাইপার নিজেকে সামনে বলতে লাগলো, উর্মি আর আমাকে জড়িয়ে নানা রকম নোংরা নোংরা কথা রটাতে থাকে। আমাদের নাকি অবৈধ সম্পর্ক আছে, এরকম আরও জঘন্য জঘন্য কথা। তবে এত কিছুর পরেও ইমতিয়াজ উর্মিকে কখনো অবিশ্বাস করেনি, কিন্তু মায়ের মুখের উপরে প্রতিবাদও করেনি। উর্মির চোখে অশ্রু, চরিত্রহীন অপবাদ। আমাকে জড়িয়ে ধরে অপমানে নিজের মনে গুপ্তকথ আকারে বেরিয়ে এলো। সকলের অগোচরে আমি উর্মির শাশুড়িকে সিঁড়িতে ধাক্কা দিয়ে মেরে ফেলি। রাগে কোপে আমার উপরে সেদিন অদৃশ্য শক্তি ভর করেছিল। ইমতিয়াজ দ্রুত এসে মায়ের রক্তাক্ত দেহটা আঁকড়ে ধরে। আমি ইতিমধ্যে সেখান থেকে কেটে পড়েছি। উর্মি এসে শাশুড়ির রক্তাক্ত দেহের পাশে ইমতিয়াজ ভুইয়াকে দেখতে পেতেই তার বদ্ধমূল ধারণা হয়ে যায় কোনটা ইমতিয়াজ করেছে। কারণ রাতেই নাকি উর্মিকে বলেছিল মায়ের একটা কঠোর বিচার হবে সে। এরপর ইমতিয়াজ কিছুতেই আর উর্মিকে বিশ্বাস করতে পারেনি এই কাজ তার না। উর্মির মস্তিষ্ক সেটা এটে গিয়েছিল।
এসব ঘটনা উর্মিকে মানসিকভাবে আরও ভেঙে দিয়েছিল। এ কারণে খিটখিটে করতো, মেজাজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, উন্মাদের মতো অনেক কিছুই ভুলে যেত। তবে শাশুড়ির মৃত্যুটা কিছুতেই সে বলতে পারেনি। রক্ত দেখলেই ভয় কেঁপে উঠত। শাশুড়ির মৃত্যুর পর উর্মি একেবারে উদ্ভট আচরণ শুরু করলো। ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। একটু সুস্থ হলেও পরিপূর্ণ সুস্থ হতে সময় লেগেছিল কয়েক বছর। অন্যদিকে ইমতিয়াজের ধারণা ওর মায়ের দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সে এটাই জানে। এতটুকু বলে থামলো ভাইপার। মুমতাজের রোবানা কি রিয়াকশন দেবে সেটাই বলে গিয়েছে। এত এত অজানা কথা লুকোয়িত আছে তারা জানেও না। ভাইপার থেমে থেমে বলতে লাগলো, ওর শাশুড়ির মৃত্যুর পর শ্বশুর কয়েক বছর বেঁচে ছিলেন। এই কয়েকটা বছর উনি উর্মিকে ভীষণ আদর করতেন, তার নিজের মেয়ের মতোই আগলে রাখতেন। তার 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় উর্মিকেই মেয়ে মনে করতেন। শ্বশুর মারা যাওয়ার পরে উর্মি আবারও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করিয়ে মোটামুটি সুস্থ করানো হয়। তবে এখনও সে ইমতিয়াজকে খুনি হিসেবে আখ্যায়িত করে। ইমতিয়াজ প্রথম নিজের পক্ষে সাফাই গাইলেও এখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করে না। তোমার মায়ের সমস্ত পাগলামিকে সায় দেয়, কারণ উর্মির অসুস্থতার পেছনে তার মায়ের অত্যাচার মানসিক নির্যাতন ছিল বলে সে বিশ্বাস করে। আর এটা ওর মাথায় আমি ঢুকিয়ে দেই। সাইবার ততক্ষণে একটা ট্রু শব্দ না করে সিগারেট টানছিল। তার চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এবার মুখ খুলল। আপনি আর কার মাথায় কি ঢুকিয়েছেন এসব দ্রুত শেষ করে আপনার সাথে আমার লেনদেনা কি তাই বলুন। আপনার পরিবারের লেনাদেনা কাহিনী শুনতে আমি এখানে আসিনি। আমার সাথে আপনার সমস্যা কি? আমি বাসায় যাব, মাথা ব্যথা করছে। এত বকবক শুনতে পারি না। আমার সাথে সমস্যাটা বলুন, তারপর নিজেদের কেচ্ছা নিজেরা খতম করুন। এর আগে আমাকে বিদায় করুন। একটু শুনে চাই আপনার কোথায় আমি হাত দিয়েছিলাম। ভাইবার হাসলো কেবল, বলল, তোমার সাথে আমার কোনো সমস্যাই নেই বলেছ। আমি ব্যক্তি মানুষটার সাথী হলেও অন্যায় দুনিয়ায় আমি রাজা, হিংস্র থেকে হিংস্রতর। সাইবার উপর কোচকে তাকালো। ভাইবার আবার বলল, আমার প্রত্যেকটা কাজ যখন সে একা একা নষ্ট করে দিয়েছিলে, তখন থেকে আমার অদৃশ্য ক্ষোভ ছিল তোমাদের পুরো পরিবারের ওপরে। অবশ্য আমার দুর্বল জায়গায় যারা হাত দেয় তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না এমনিতেও। বলে কুটিল হাসলো। সাইফার এগিয়ে এসে দুপায়ে ভর দিয়ে বলল, সে তো আপনাকে দেখেই মনে হয় আপনি সাইকো। নতুন করে প্রমাণ করার কিছুই নেই। যাই হোক, আপনার কেচ্ছা শেষ হয়েছে। ভাইপার কিছু বলল না। সাইফার উঠে দাঁড়িয়ে কোটের পকেটে 2 হাত ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি বলি, মিস্টার রাসেল ভাইপার, মিস্টেক, ব্ল্যাক ভাইপার সাহেব আমাকে অপছন্দ করতেন তার ভাগ্নের বন্ধু থাকাকালীন। ভাগ্নের সঙ্গে আমার বন্ধুত্ব গভীর, তিনি মানতেই পারতেন না। তবে শত্রুতা এবং তীব্র ঘৃণা করা শুরু করেন মূলত তার সমস্ত অন্যায়ের প্রমাণ আমার কাছে চলে এসেছিল এজন্য। ড্রাগ সাপ্লাই, মাদক ব্যবসা, অর্গান পাচার, অন্য বিদেশি ক্লায়েন্টদের কাছে অবৈধভাবে অস্ত্র আনা নেওয়া সবই আমি জেনে গিয়েছিলাম। যদিও আমি তখন জানতাম না ব্ল্যাক ভাইপার ওমায়ের ভুইয়া। উনি আমাকে ঠিকই সিক্রেট এজেন্ট হিসেবে চিনত। সেই থেকে নিজের ভাগ্নের সঙ্গে আমার জানিজিকার টাইপ দোস্তি তিনি একেবারে সহ্য করতে পারতেন না। এই জন্য একটা বিশ্রী পরিকল্পনা করে আমাদের মধ্যে ফাটল ধরিয়েছিলেন তিনি। এতক্ষণ ওনার মুখ থেকে বিভিন্ন ঘটনাবলী শুনে এতটুকু নিশ্চয়ই ধারণা হয়েছে উনি ওনার পছন্দের মানুষদের অন্য কারোর সঙ্গে সহ্য করতেই পারে না। আমার সমস্ত ধারণা উনি সাইকো টাইপ মানুষ। আমাদের এত বছরের বন্ধুত্ব আমি কোনোদিন চেয়ারম্যান বাড়িতে পা অব্দি রাখিনি, কারণ আমি ধনীদের তেমন পছন্দ করি না। তারা অহংকারী স্বভাবের হয়ে থাকে। কিন্তু মুমতাজের বন্ধু হিসেবে মন জয় করে নিয়েছিল। অবশ্য এফোর্টটা সেই বেশি দিয়েছিল। আমি চুপচাপ ছিলাম বিধায় অনেকেই মিশত না আমার সাথে। তাদের টাইপের আমি ছিলাম না, কিন্তু ওই একমাত্র আমাকে আবার বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। আস্তে আস্তে বন্ধুত্ব কারো হয়। সে মাঝে মধ্যে চেয়ারম্যান বাড়িতে এলে ভাগ্নের সঙ্গে আমার দোস্তির কথা সবই শুনতেন তিনি। মনে মনে রুষ্ট হলেও প্রকাশ করতেন না। যখন উভয় গোয়েন্দা সংস্থায় যোগদান করি উনি জানতে পারেননি। তবে একদিন ঠিকই কানে চলে যায় যে ইমতিয়াজ ভুইয়ার মাধ্যমে জানতে পারেন তিনি। সাইফার থামলো খানিকটা, তারপর আবারও পায়চারি করতে করতে বলল, ইমতিয়াজ ভুইয়া ছিল তার টোপ, যে টোপ দিয়ে তিনি আমাদের সকল গতিবিধি নজরে রাখতেন। ইমতিয়াজ ভুইয়া তার টোপ গিলেছিলেন। তার মস্তিষ্কে আমার প্রতি তীব্র বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তিনি আমাকে এমনিতেও অপছন্দ করতেন, ছেলে কম্পিটিটর ভেবে। সেটাই মূলত কাজে লাগিয়েছেন মিস্টার ভাইপার। যেদিন ইমতিয়াজ ভুইয়া মরা মস্তিষ্কে আমাকে চোর বলে অপদস্থ করলো, সেটা ছিল এই ভাইপারের শিখিয়ে দেওয়া মুখস্থ বলি। মোট কথা, একটা মানুষকে কথার দ্বারা হ্যানোসিলেট এবং ম্যানিপুলেট করার ক্ষমতা ভাইপারের ছিল। তিনি খুব সহজে মানুষকে প্রভাবিত করতে পারতেন। ভাইপার নামের মতোই তার কার্যকলাপও ছিল। মানুষের মস্তিষ্কে তীব্র বিষাক্ত বিষ চড়াতে তিনি পারদর্শী ছিলেন। উমির ভুইয়া এবং ইমতিয়াজ ভুইয়া উভয় ছিল তার কোটে। উভয়কে সে সেভাবে পরিচালিত করত যেমন সে চাইত। যেহেতু উর্মি ভুইয়া ডিনেশনাল ডিসঅর্ডার এবং ডিমেনশিয়া ছিল, তাই তিনি বাস্তব ও অবাস্তবের মধ্যে পার্থক্য করতে পারতেন না। ডিলেশনাল ডিসঅর্ডারের কারণে তিনি ভ্রান্ত বিশ্বাস করতেন যে ইমতিয়াজ ভুইয়া খুনি, অন্যরা তার ক্ষতি করতে চায়। এসব সূক্ষ্মভাবে তার মস্তিষ্কে সেট করে দিয়েছিলেন মিস্টার ভাইপার। তাছাড়া তিনি একই সাথে প্যারানয়েড সাইকোসিস রোগীও ভুগছিলেন।
যার তরুণ তিনি মনে করতেন তাকে কেউ হত্যা করতে চায়, খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে চায়, ইত্যাদি অহেতুক সন্দেহ। কথাটা শেষ করে রুবানার দিকে চাইল। রুবানা স্যারের ইশারা বুঝতে পেরে সকলের সম্মুখে কিছু মেডিকেল রিপোর্ট টেবিলের ওপরে রাখলো। এই রিপোর্টে উর্মি ভূঁইয়ার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ কন্ডিশন সবই উল্লেখিত আছে, যেটা রুবানা একটু একটু করে সংগ্রহ করেছে। নেওয়াজ রিপোর্টটা মনোযোগ সহকারে পড়ে শোনালো। সাইফার টেবিলে দুহাত ঠেকিয়ে বলল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কয়েকদিন ধরে উর্মি ভূঁইয়ার আক্রমণাত্মক সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়ার কারণে বড় ভূমিকা পালন করেছিলেন সম্মানিত ভাইপার সাহেব। তার রিয়েল মেডিসিনের বদলে ভুল মেডিসিন ঢুকিয়ে দিয়েছিলেন, তাও সকলের অগোচরে। বাট সাইফার ভাইপারের দিকে বাঁকা হেসে বলল, বাট তিনি এবার আর সকলের চোখকে ফাঁকি দিতে পারেননি। তিনি হয়তো বা জানেন না, মানহাকে ওই বাড়িতে এমনি এমনি আমি পাঠাইনি, বোনের সমস্ত নিরাপত্তা দিয়েই পাঠিয়েছিলাম। মুন্তাজিরকে বাড়ির আনাচে কানাচে গোপন ক্যামেরা ফিট করতে বলেছিলাম। মানহার সমস্ত গতিবিধি মুন্তাজিরকে নজরে রাখতে বলি। সব কিছু জেনে মিস্টার ভাইপার সর্বপ্রথম যে মানহাকে টার্গেট করবেন সে আমি খুব ভালো করেই জানতাম। উর্মি ভূঁইয়াকে ব্যবহার করে খুব সহজে মানহার চোখে ভিলেন বানাতে চেয়েছিলেন উনি। ভুলটা তিনি সেবারই করলেন। অতি চালাকের করার দড়ি একদিন ঠিকই পড়ে। টুডে অর টুমোরো ফলাফলস্বরূপ গত কয়েক মাসে সমস্ত কাহিনী তো আপনারা জানেনই। কথা শেষ করে বড় একটা নিঃশ্বাস ফেলল সাইফার। ভাইপারের সামনে চেয়ারে পায়ের উপরে পা তুলে বসলো। বলল, এবার আপনাদের কোনো কন্ডিশন থাকলে বলতে পারেন মিস্টার রাসেল, আই মিন ব্ল্যাক ভাইপার। কথাটা রসিকতার সহিত বলল সাইফার। ভাইপারের চোখ মুখ বিকৃত হয়ে আছে, বোঝাই যাচ্ছে। রাগে শরীর কাঁপছে তার। নিজেকে সামনে করে গম্ভীর কণ্ঠে শুধালেন, আমি শুধু জানতে চাই, তোমরা দুজন এক হয়েছে কবে? তোমাদের দেশদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, তবে তুমি ছাড়া পেলে কিভাবে? শুনেছিলাম তোমার চাচা তোমাকে ছাড়িয়েছিল, কিন্তু আজীবনের জন্য চাকরিচ্যুত হয়েছিল। তবে কিভাবে আবার এই পেশায় এলে? আর বিশ্বাসঘাতকতাকে মাফ করা এত সোজা? সাইফার ঠোঁট এলিয়ে হাসল। কে জানতো এই প্রশ্নটায় তাক করা হবে তাকে। আরেকটা সিগারেট ঠোঁটে নিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে লম্বা টান দিল। মুখ দিয়ে ধোঁয়া ছাড়িয়ে বলল, জেলে যাওয়ার 3 মাসের মাথায় হঠাৎ একদিন নোটিশ আছে, আমাকে খোলস দেওয়া হবে। অবাক হয়েছিলাম। ততদিনে বন্ধুত্ব শব্দটা আমার কাছে বিষ তুলল। ছাড়া পেতে একদম নির্লিপ্ততার সাথে যাই, সবার সঙ্গে মেশা বন্ধ করে দেই, নিজে মর্জিমাফিক চলতে শুরু করি, কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়ি, শুয়ে বসে দিনাতি পাক করতে থাকি, সকলের কাছে ভবঘুরে হিসেবে পরিচিত লাভ করি, বাতাইম্মা, বেকার, ভবঘুরে, পাগল, আরও নানান উপাধি আশেপাশের মানুষ থেকে অর্জন করি। এসব কথা আমার গায়ে লাগতো না। নিজের জীবন নিয়ে আমার আর কোনো চাওয়াই পাওয়া এক্সপেকটেশন কিছুই ছিল না। মানুষকে বিরক্ত লাগলো, একা থাকতে ভালো লাগতো। সে ঘটনার প্রায় বছরখানেক পর চাচু ডাকলেন তার বাসায়। সে সময় বেশ অজ্ঞাত হয়ে পড়েছিলাম। কারোর সাথে কোনো কথায় আগ্রহ করতাম না, শুনতামও না। তবে তার ডাকে সাড়া না দিয়ে পারিনি। তাকে আইডল ভাবেই নিজের সেজন্যই বোধ হয়। গিয়ে দেখি তার সঙ্গে মুন্তাজিরও আছেন। বিরক্তি ও ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। ওই মুখটা সহ্য করতে পারতাম না। অজিতের বিশ্বাসঘাতকতা মাথাচাড়া দিয়ে উঠেত। মুখ কুচকে একতলা তো নিক্ষেপ করেছিলাম ওর সম্মুখে। ওর চোখে মুখে অসহায়ত্ব, কষ্ট বুক ফুটে উঠেছিল। তবে আমি সেসবে পরোয়া করিনি, গলেও যায়নি। কেবল ঘৃণাই হতো ওকে দেখে। চাচু তার পাশে বসিয়ে সেদিন মুন্তাজিরের আত্মত্যাগ সম্পর্কে বিস্তারিত খুলে বলেছিল। সাইফার সিগারেট মুখে নিয়ে মুন্তাজিরের দিকে চাইল। মুন্তাজির এবার বলতে শুরু করলো। ওকে মানানো অতটা সহজ ছিল না। ওর চাচুর সহায়তায় সাইফারের দেশদ্রোহিতার সমস্ত এভিডেন্স সত্যতা যাচাই করা হয়েছিল। আমি সেসব বের করেছিলাম। এজেন্ট তাহমিদের সাইফারের মুখোশ পরা জালিয়াতি ফেক রেকর্ড, কণ্ঠ নকল, সমস্ত প্রমাণ আদালতে বেশ করেছিলাম। আপনাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, এসব আমি কোথায় পেয়েছিলাম? আমার মামাই যে আসল কালপ্রিট, এটাও আমি কি জানতাম? উত্তর হলো না। এসব তথ্য আমি ব্ল্যাক ভাইপারের সহচর অর্থাৎ এজেন্ট তাহমিদের থেকে আদায় করেছিলাম। সেটাও ভাইপারের অগোচরে এমনভাবে অভিনয় করেছিলাম যে তাহমিদ বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে আমি আসলেই সাইফারের শত্রু। তার মাধ্যমে এসব জালিয়াতির বিভিন্ন তথ্য কালেক্ট করেছিলাম। সে সময় এজেন্ট তাহমিদের সঙ্গে আমার ভালোই বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তাই সে আমার বিশ্বাস করে সমস্ত কিছু বলতে দ্বিধাবোধ করেনি। তবে বিশ্বাসভাজন হওয়াটাও সহজ ছিল না। বহু চড়াই উতরাই পেরিয়ে কসরত করেই সেই জায়গাটা পেয়েছিলাম। তাতে দেখতাম আমি সাইফারের চাচ্ছত্ব, ওকে সহ্য করতে পারি না, অথচ ভেতরে ভিন্ন রূপ। তখন বন্ধুত্বের কাছে অন্যান্য সব কিছু ফিকে ছিল। বিশ্বাসঘাতকতার বিপরীতে বিশ্বাসঘাতকতাই ছিল তাদের মোক্ষম জবাব। মুন্তাজির থামতেই ব্ল্যাক ভাইপার কষে চড় বসালেন এজেন্ট তাহমিদের গালে। তারপরে তীব্রতা এতটাই ছিল যে তাহমিদ চেয়ার থেকে ছিটকে পড়ল। ব্ল্যাক ভাইপারের হাতের মুঠো শক্ত হয়ে গেল রাগে। তার অগোচরে এত বড় কাতারি তাহমিদ হাত মুষ্টিবদ্ধ করে নিজের ক্রোধকে দমন করলো। মুন্তাজির সেসবে পাত্তা না দিয়ে আবারও বলতে শুরু করলো, এই সমস্ত প্ল্যান ছিল সাইফার চাচ্চুর। আমি নিজেও সাইফারকে অবিশ্বাস করেছিলাম শুরুতে, তবে চাচ্চুর বদৌলতে সেই ধারণা আমার ভাঙ্গে। যখন ভেতরে ভেতরে বন্ধু বিয়োগে গুমড়ে মরছিলাম, তখন তিনি পথ দেখান আমাকে। অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ছিলেন, যদিও আমাদের থেকে তার বয়সের পার্থক্য খুব বেশি ছিল না। সাইফারের থেকে মাত্র 13 বছরের বড় ছিলেন তিনি। সাইফার ছোট থেকে তাকে অনুসরণ করত। এই কয়েনটা হবার ভূত তিনি ওর মাথায় ঢোকান, এজন্য তিনি বাড়ি ছাড়াও হয়েছিলেন।
সাইফারের এমন দুর্দশার পেছনে ওর চাচার সম্পূর্ণ হাত আছে বলে মাহবুব আঙ্কেল বিশ্বাস করতেন। তাই নিজের ছোট ভাইয়ের সঙ্গে ছেলেকে মিশতে দিতেন না। ছোট থেকে তিনি হোস্টেলে থেকে পড়াশোনা শেষ করেন, এরপর গোয়েন্দা বিভাগে যোগদান করেন। মাহবুব আঙ্কেল ভাইয়ের কাছে অসন্তুষ্ট হয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, কিন্তু তার সঙ্গে সাইফারের নিয়মিত যোগাযোগ ছিল। সাইফার চাচা বাড়িতে মাঝের মধ্যেই যেতেন। সেবার আমিও তার সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্বের এই দশার কথা জানাই। তারপর তিনি সাইফারকে ডেকে সমস্ত কিছু খুলে বলেন। সাইফারের মন খানিক নরম হলেও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আমায়। আস্তে ধীরে সম্পর্কটা স্বাভাবিক হতে শুরু করে। চাচু পরিকল্পনা করেন কিভাবে ওমের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপার বসে আনা যাবে। এমন পরিকল্পনা করলেন যেন কইয়ের তেলে ভাজা কইকেই ভাজা হয়। নেওয়াজ বলল, কিন্তু এজেন্ট তাহমিদের এত বড় জালিয়াতি মিথ্যাচারে সত্ত্বেও তার কোনো শাস্তি হয়নি কেন? মুনতাজির মুচকি হেসে বলল, সেটা পেছনেও ওর হাত ছিল চাচুর। কারণ এজেন্ট তাহমিদের তথ্য ফাঁস হলেই সে শত্রু তার লক্ষ্য পরিবর্তন করে ফেলত। কোনোদিন তাকে ধরা যেত না। চাচু সেজন্য ডিপার্টমেন্ট থেকে সময় চেয়ে নিয়েছিল। সময় হলে রাঘব বোয়াল সহ সবাইকে ধরিয়ে দেওয়া হবে। এখন চুনোপুটি ধরে হাতে ময়লা করার প্রয়োজন নেই। তবে সাইফারকে আজীবন বহিষ্কার করার আদেশ পাল্টে 4 বছরের জন্য সাসপেন্ড করার নির্দেশ আদালত থেকে দেওয়া হয়। যেটা গোয়েন্দা ডিপার্টমেন্টে প্রচার করেছিল আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছে আজরাক সাইফারকে। মোট কথা শত্রুপক্ষের দেখানো হয়েছিল সাইফারের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তাই এজেন্ট তাহমিদ কিংবা ব্ল্যাক ভাইপার কেউই বুঝতে পারেনি এই সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হয়েছিল। নেওয়াজ মাথা নাড়িয়ে বলল, কিন্তু আমার আরেকটা প্রশ্ন, এজেন্ট তাহমিদ যে এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিল সেটা কিভাবে জেনেছিলেন? মুনতাজির বড় নিঃশ্বাস ফেলে বলল, এটা জেনেছিলাম এজেন্ট তাহমিদের ডেস্কের একটা ফাইল থেকে, যেটাই আজরাক সাইফার নামের ওপরে ক্রস চিহ্ন দেওয়া ছিল। সন্দেহ আরও তীব্র হয় সাইফারকে সাসপেন্ড করা হয় যেদিন, সেদিনের তারিখ উল্লেখ করে মিশন সাকসেস লেখা ছিল পাশে। সম্ভবত ভুলে সেদিন এটি গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। ব্যাস, সেদিনের পরে খুব পরিকল্পনা করে তার আস্থাভাজন ও সমস্ত সত্য কালেক্ট করলাম। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। ডিপার্টমেন্টেও তাকে ভরসা করতে অনাগ্রহী ছিল। তার কারণে গুরুত্বপূর্ণ এবং মেধাবী একজন গোয়েন্দা 4 বছরের জন্য সাসপেন্ড হয়, এটা হেড মানতে নারাজ ছিলেন। একটা ক্ষোভ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু চাকরির জন্য পরিকল্পনা অন্যদিকে মর নাই। সেই থেকে এজেন্ট তাহমিদ এসআইটি ডিপার্টমেন্টে কাজ করে আমি স্থানান্তর হয়ে আইএমএফ ডিপার্টমেন্টে আসি। সাইফার সিগারেট শেষ করে পায়ের উপরে পা তুলে বলল, আমার মৃত্যুদণ্ড না হলেও আজীবনের জন্য বহিষ্কার হয়, এটা ভাইপার সাহেব মানতে নারাজ ছিলেন। আমাকে নজরে রাখতে মিস্টার ভাইপার সাহেবের কত আয়োজন ছিল। ট্রাকার, সিসি ক্যামেরা, ছদ্মবেশী দ্বারা পর্যবেক্ষণ নজরে রাখতে শুরু করে। আমি আসলে এই কাজ করি কিনা তার সম্পর্কে নিশ্চয়তা পেতে চাচ্ছিলেন। আমার ঘরে হিডেন মাইক্রোফোনটাও ছিল, যেটা আমার স্ত্রীর ব্যাগে খুব সূক্ষ্মভাবে সেট করে দেওয়া হয়েছিল। যেহেতু আমি প্রতিদিন পুরো ঘর একবার হলেও সার্চ করতাম, সেদিনও করতে গিয়ে এসব পাই। তীক্ষ্ণ মস্তিষ্কে ওই দিনটাই সবটাই ধরে ফেলি, তবে কাউকেই সেটা বুঝতে দেইনি। সেই মাইক্রোফোনের মাধ্যমে সে আমার ঘরের সমস্ত ঝগড়া কুটকাচার শোনেন। তাই না মিস্টার ভাইপার নিজের সংসারে অ্যাপ্লাই করেছেন কখনো এসব? সাইফারের খোঁজাই ভাইপার থতমত খেয়ে গেল। এভাবে তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে তিনি বুঝতেও পারেননি। সাইফার আবারও বলতে শুরু করল, আমার স্ত্রী অফিস কলিগ নাজমা নামের মহিলাটিও ও তার স্বামী এই লোকের গোপনীয় লোক। নিয়মিত আমার সম্পর্কে নেগেটিভ কথা বলে আমার স্ত্রীর মন আমার প্রতি বিষিয়ে দিচ্ছিল। ভাগ্যের সে ওই ফাঁদে পা দেয়নি, নয়তো আমার সংসার ভাঙত বহু আগে। হাসপাতালে মুনতাজির ভর্তি হয়েছিল, সেটাও কিন্তু এই লোকের কারণেই। সকালে হতবাক হয়ে তাকিয়ে রইল, বিশেষ করে মুনতাজির জায়েদ। বিস্মিত গলায় বলল, মানে? সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর বাদ বাকি সব কিছু অভিনয় ছিল। সাইফার চেয়ারে হাতলে 2 হাতটাকে ঊর্ধ্বমুখী চেয়ে বলল, মানহাকে সব কিছুতে ডিফেন্ড করতেই বলে তোকে সন্দেহ করা শুরু করেছিল। পরিকল্পনা করে গাড়ি ধাক্কায় পা ভেঙে দিয়েছিল। আমি হলে মেরে ফেলতো, শুধু তুই বলে হালকা শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছিল। হিডেন মাইক্রোফোনের সাহায্যে তোর সঙ্গে আমার খারাপ ব্যবহার সবই শুনেছিল। আসলে দেখতে চেয়েছিল তোর প্রতি আমার ভালোবাসা বিশ্বাস এখনও আগের মতো আছে কিনা। হাসপাতালে তোকে এই জন্য অভিনয় করতে বলেছিলাম। সেখানেও তার গুপ্ত সহচর ছিল, নাম গার্বেজ ওরফে পারভেজ, যে ঠ্যাং ভাঙা মজনুরূপে আমাদের প্রত্যেকের পদক্ষেপে নজর রাখছিল। মানহাকে কষিয়ে চড় মারার অংশটাকে তার স্ত্রী সেজে থাকা মহিলাটা লুকিয়ে ক্যাপচার করেছিল। তুই তো তার মামার এত সব লুকিত রূপ সম্পর্কে 2 দিন আগেও জানতি না, তবে আমি আর চাচু সবই জানতাম। সেই বিশ্বাসঘাতকতার পর আমরা তোকে বিশ্বাস করতে কষ্ট হতো, মনে হতো তুই অভিনয় করছিস। তোর মামাই তোকে আমার ভাষাতে ভাব জমাতে ব্যবহার করেছে। কিন্তু সেদিনের ঘটনার পর আমার ধারণা পুরোপুরি পাল্টে গেল। তুই হচ্ছে এই লোকের স্টেপ একটা দাবার গুটি বুঝে গিয়েছিলাম। সাইফার একটু থেমে আবারও বলতে লাগলো, কিলার চাঁদ ওরফে আমজাদ পাঠান ছিল এই লোকের ডান হাত। সমস্ত অপকর্ম কুকর্ম কিলার চাঁদকে দিয়েই করাতো সে। জানোয়ারটা আমার বোনকে বিয়ে করতে উঠে পড়ে লাগে। সে সময় তুই মানহার ঢাল হয়েছিলি, নয়তো ওই বাস্টার্ড মানহাকে ভালোভাবে বাঁচতে দিত না।
গ্রামে বাবাকে ঠেট দেয়, ভাইদের অত্যাচার করা সবই আমার কানে পৌঁছিয়েছিল। সে সময় আমাদের পরিবারে তুই ঢাল না হলে আমার পরিবারকে বোধহয় হারিয়ে ফেলতাম। এই জন্য তোকে বোনের জামাই হিসেবে প্রথমে মানতে নারাজ হলেও বাবা সেদিন ডেকে নিয়ে চুপি চুপি সমস্ত কিছু খুলে বলাই আর আপত্তি করিনি। তোর কাছে মানহার সুরক্ষা কবচ তুলে দিয়েছিলাম। আমার কিংবা আমার পরিবারের জন্য সেও তার সহযোগীরা ট্রাস্ট হিসেবে ভূমিকা পালন করলো। 2 বছর ধরে গোয়েন্দা সংস্থার বিভিন্ন ক্রিমিনালের তথ্য সাপ্লাই করা শুরু করি, তবে অফিসিয়ালি সাসপেন্ড মেয়াদ শেষ হয় কিছুদিন আগে। 4 বছরে একটু একটু পরিকল্পনা করেছি। এবার গোয়েন্দা সংস্থার যোগদান করে সর্বপ্রথম কিলার জাতকে ধরি। আবারও খেপে ওঠে মিস্টার ব্ল্যাক ভাইপার। তার কৃতকর্মের সবকিছু আমার কাছে সুরক্ষিত আছে বিধায় তার সাম্রাজ্য বাঁচাতে উঠে পড়ে লাগেন আমাকে নিশ্চিহ্ন করতে। এবার থেকে প্রতিটি মুহূর্ত অপেক্ষা করেছি কবে মিস্টার ভাইপারকে পাকড়াও করব। এই জন্য কত পরিকল্পনা করেছি, ভিন্ন সত্তায় নিজেকে উপস্থিত করেছি। নিজের সন্তানকেও পর্যন্ত আমি ব্যবহার করেছি। এতটাই ধূর্ত ছিল এই লোক, যাকে ধরা ছোঁয়া যেত না। ঠান্ডা মাথায় চাচু আর আমি পরিকল্পনা করি, তবে আমার সন্তান ও সন্তানের মা হয় এবার ভুক্তভোগী। ভাইপার ভেবেছিল আমার সন্তানের মাধ্যমে আমাকে ধরে এনে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু সে গুণা করেও ভাবেনি এসব আমার পরিকল্পনার অংশ। বাপেরও যে বাপ আছে সেটা সে কোনোদিনও পরিকল্পনা করেনি। কথা শেষ করতেই সাইফারের চোখমুখ লাল হয়ে উঠল। ভাইপার কপালে হাত ঠেকিয়ে পরাজিত ভঙ্গিতে খুব ধীর গলায় বলল, তোমার চাচার নাম কি? মার্ভ চেন। মুমতাজের শান্ত গলায় বলল। মার্ভ চেন হাসি মুখে উপস্থিত হলো। ভাইপার দেখে অবাক হয়ে বলল, তুমি তো সেই যে আমাকে সাইফার এবং তার পরিবারের সমস্ত মুভমেন্টের তথ্য এনে দিতে। তোমার নাম হাবিব আকরাম না? মার্ভ চেন হাসি মুখে জবাব দিল, জি স্যার, আমিই সেই। ব্ল্যাক ভাইপার তীব্র কথায় চট করে দাঁড়িয়ে বলল, এত বড় গাদ্দারি ছড়ানো বিশ্বাসঘাতকতা? জি, একেবারে আপনার মতোই, তাই না স্যার? ধোকাই সবই ধোকা। আহারে, আপনার জন্য বড্ড খারাপ লাগছে। এত বড় মাইনকার চিপাই কিভাবে পড়লেন ভাইপার? সাপ। মার্কচেন টেনে টেনে কথাটা বলল। পুরো হলরুম নিস্তব্ধ। সকলে চোখে মুখে বিস্ময় ফুটে উঠলেও অপরাধীরা কিছু হয়নি এমন চেহারায় উপবিষ্ট। নিজেদের মধ্যে সামান্যতম অপরাধ বোধ নেই তাদের। সকল নিস্তব্ধতাকে ছাপিয়ে সাইফার উঠে দাঁড়িয়ে পড়ল। আসল অপরাধীদের তো মুখোশ উন্মোচন হলোই। এখন এখানে আমার কোনো দরকার আছে বলে মনে হয় না। আমার যতটুকু কর্তব্য আশা করি সবটুকু করতে পেরেছি। একটুকু বলেই সাইফার ভাইপারের সম্মুখে এগিয়ে এসে বলল, আমার বাসায় একবার বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিলেন, মনে আছে? ভাইপার পুরো কুচকে অবুঝ ভঙ্গিতে বলল, কিছু বলছো? আমি কেন সম্মত পাঠাতে যাব? সাইফার নিচে বসা তাহমিদের দিকে চেয়ে রহস্যময় গলায় বলল, ও আচ্ছা, তাহলে সেটা মহামান্য আপনার কাজ। ভাইপার কৌতূহলী গলায় বলল, কি? সাইফার হাই দিয়ে বলল, আমার স্ত্রীর সম্বন্ধ নিয়ে এসেছেন। খুবই ভালো কথা, তবে ছেলের প্রফেশন জানিয়ে তারা সবচেয়ে বোকামি করেছে। এই প্রফেশনে যারা থাকে তারা কোনোদিন নিজেদের প্রফেশন এত সহজে রিভিল করে না। তবে তার বাবা মা সরল মনে হয় বুঝে বোধহয় বলে ফেলেছিল। পরে সম্ভবত এই বোকামির জন্য আফসোসও করেছিল, তাই না মিস্টার তাহমিদ? ভাইপার শান্ত চোখে তাহমিদের দিকে চাইল। তাহমিদ চোখ সরিয়ে অন্যদিকে দৃষ্টি ফেরালো। তার চোখে বারবার রুমানা আজমেরি মেয়েটা দাঁড়ানো সরু নেত্রে সেদিকেই চেয়ে রইল। ভাইপার হুট করে উঠে দাঁড়িয়ে তাহমিদের সামনে এলো। তাকে টেনে উঠিয়ে বলল, তোর বাবা মাকে আমি অন্য কাজে পাঠিয়েছিলাম। তোর প্রফেশন কখন বলেছিল? মাইক্রোফোনেই তো সম্পূর্ণ কনভারসেশনই শুনেছিলাম। কোথায়? এমন তো কিছু শুনিনি। কি লুকিয়েছিস তোরা পুরো পরিবার? আমার সম্পূর্ণ প্ল্যান ফ্লপের জন্য একমাত্র দায়ী তুই। আমার তো মনে হচ্ছে তুই কোনোদিনও আমার হয়ে কাজ করিসনি, শুধু উপরে উপরে দেখাতে যে আমার সঙ্গে আছিস তুই। আদতে তুই হলি নীরব ঘাতক। সাইফার তার কথা শেষ হতেই বলল, এই না অস্বীকার করলেন আপনি কিছু জানেন না, এখন আবার অন্য কাছে পাঠিয়েছিলেন বললেন যে? তাহমিদ উচ্চ শব্দে হেসে উঠে বলল, পাঠিয়েছিলই তো। পিপলস ক্যামেরা আলমারি কোনায় অতি শুকনোভাবে সেট করতে পাঠিয়েছিল, যেন আপনার প্রত্যেকটা কাজের উপরে নজরদারি রাখা হয়। পরবর্তীতে ওই ক্যামেরা কাজ করেনি, এই জন্য বাবা মাকে পানিশমেন্টও দিয়েছিলেন তিনি। ভাইপার তার মুখ বরাবর ঘুষি বসিয়ে দিল। ঘুষির তীব্রতায় তাহমিদের মুখ ছিটকে রক্ত বেরিয়ে এলো। সাইবার তাচ্ছিল্য হেসে বলল, যাক, নিজের মুখে সমস্ত প্ল্যানের অংশের বলেই দিলেন তাহলে। ভাগ্যে সেদিন তারা যাওয়ার পর পুরো ঘর সার্চ করেছিলাম, নয়তো এই লোক সম্পূর্ণ লাইভ দেখতো আমাদের। কত বড় জঘন্য লোক, প্রাইভেসি বলে কিছু থাকতো না। ননসেন্স পিপল। ভাইপার নিজের ক্রোধ কিছুতেই দমাতে পারছে না। এভাবে সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে দেখে পরিচয়ের গ্লানিতে ক্ষুধার্ত বাঘটা জেগে উঠতে চাইছেন। তাহমিদ পাগলের মতো হেসেই যাচ্ছে। ভাইপার তার কোটের কলার ধরে আরও কয়েক খাপ দিয়ে বলল, সত্যি করে বল, তোর উদ্দেশ্য কী ছিল? তাহমিদ নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলল, একদমই কোনো উদ্দেশ্য নেই, আমি তো কেবল আপনার টাপার কুটি, দর্শকও বলতে পারেন। বলে হো হো করে হেসে আবারও হেসে উঠল। ঠোঁটের কোণে বেয়ে রক্ত গড়িয়ে পড়ল লাল। সাইফার রুবানার সামনে এসে বলল, ঘুমিয়ে পড়েছে? রুবানা এতক্ষণে ঘুরেছিল। স্যারের কণ্ঠে বাস্তবে এলো। সাইফারের দৃষ্টি তার কোলে ঘুমিয়ে পড়া নাহওয়ানের দিকে। সে ফুঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, স্যার, ও যে আপনার সন্তান আমাকে জানাননি কেন? ভাইয়া, মুমতাজির স্যারও বলেনি এই সম্পর্কে?
আমি তো বাচ্চাটাকে ওই লোকটার সন্তান ভেবেছিলাম। নিজের সন্তানকে নিয়ে এত বড় রিস্ক কিভাবে নিলেন, অবিশ্বাস্য। সাইফার মুখ কুঁচকে গম্ভীর গলায় বলল, আমার বাচ্চা বললে তুমি এক্সট্রা কদর করতে, অন্য সব কাজে ফোকাস কম দিতে। এখানে তোমাকে একটা উদ্দেশ্য পাঠানো হয়েছিল, সাথে এদিকে নজরদারি করতে। আমার বাচ্চা শুনলে নিশ্চয়ই তুমি বেশি বেশি খাতির যত্ন করতে। তখন সকলের সন্দেহ বাড়ত, আমাদের স্পাই ভাবতো এবং তোমার জীবনে ঝুঁকিতে পড়তো। আসল কার্য হাসিল হতো না। আর না বলার পেছনেও একটা কারণ ছিল, তোমার কাজের দক্ষতা দেখার প্রয়োজন ছিল। একটা অপরিচিত বাচ্চাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে ট্রিট করো এসব দেখার দরকারও ছিল। রুবানা মাথা নাড়িয়ে কথার সাথে সায় জানালো। এই স্যারের সঙ্গে কথা বলতে গেলে তার হাঁটু কাঁপে। অন্যান্য গোয়েন্দা অফিসাররা তো একটু হেসে কথা বলে, আর এই স্যার মুখ খুললেই মনে হয় বোমা ফেলেছে। এমন তিতাম মানুষের সঙ্গে যে নারী জুড়ে আছে, সেই বা কোন ধাতুর করা। তার সাথে ম্যাডামের সংসার কিভাবে হয়েছে সেটাই বড় আশ্চর্যের। ভাবনার মাঝে সাইফার আবার বলল, ওকে দাও, ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি। রুবানা ওরফে ইনামার মাতৃহৃদয়ে কথাটা বেশ লাগলো। বাচ্চাটা তো আদরে মনে হচ্ছিল আজীবন বুকের মধ্যে ঢুকিয়ে রাখতে। পরিকল্পনাও তো করে ফেলেছিল, বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। ভেবেছিল ওই জালিম লোকটার পুত্র এখন। শুনে এটা সাইফার স্যারের ছেলে, আর সেও বা কেমন বলদ ওই তাহমিদ না কাহমিদ। যখন সাইফার স্যারের মুখোশ পরে বাচ্চাটার সামনে আসতো, তখনই তো বুঝে যাওয়া উচিত ছিল ঘাপলা কিছু অবশ্যই আছে। তার নিজের ভাইও তো তাকে জানতে পারত এই বিষয়ে কিছু। দুই বন্ধু একই স্বভাবের, শুধু কথা গোপন করে। রোবানা ভারাক্রান্ত মন নিয়ে ঘুমতো নাহুয়ানকে সাইফারে কোলে দিল। একজনের কোল থেকে অন্যজনের কোলে যাওয়ায় কারণে নাহুয়ানের ঘুম ভেঙে গেল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল সে। আশেপাশে তাকাতেই সামনে তার বাবার মুখোশ পরা তাহমিদকে দেখল। বাচ্চাটা গুজিয়ে গেল। তাহমিদ অবশ্য অন্যদিকে যাওয়া, ঠোঁট গলিয়ে রক্ত পড়েছে তার। সাইফার তাকে বেরিয়ে যেতে নিলে বাচ্চাটা ছলছল চোখে তাহমিদের দিকে যেয়ে বাবা বলে ডেকে উঠল। সাইফার দাঁড়িয়ে গেল, ঘাড় ঘুরিয়ে ছেলের মাথায় উঠিয়ে বলল, ফাইয়াজ। নাহুয়ান ফালপাল করে সাইফারের দিকে যেয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে আবারও তাহমিদের দিকে চাইল। তাহমিদ মুখ কুচকে ঠোঁটের রক্ত পরিষ্কার করেছে। নাহুয়ান মোড়ামুড়ি করে সাইফারের কোল থেকে নামাতে চাইল। সাইফার বলল, কি চাই? নাহুয়ান একই চেহারা দুজন ব্যক্তিকে দেখে বিভ্রান্তিতেও পড়ে গেল। বারবার চোখ ঘুরিয়ে দুজনকে দেখতে লাগলো। সাইফারের ভিন্ন রূপ ও তাহমিদের পরনে সাদামাটা পোশাক দেখে অবুঝ মস্তিষ্ক তাকে বাবা ভাবল। তাহমিদের দিকে হাত বাড়িয়ে বলল, ওই তো বাবা। সাইফারের মুখে আঘাত নেমে এলো। সে ছেলেকে কোল থেকে নামিয়ে দিতেই নাহুয়ান দৌড়ে তাহমিদের কাছে চলে এলো। উপস্থিতি সকলে বেশ মৃত নেত্রে সেদিকে তাকিয়ে রইল। তাহমিদ নিজেও হতবাক বাচ্চাটার কাণ্ডে। তাহমিদের পা জড়িয়ে বাবা বাবা করতে লাগলো। ঘুমের আগে বাবাকে এই পোশাকে দেখেছিল। দেখে বাচ্চাটার ধারণা আরও তীব্র হয়ে এটাই তার বাবা। দ্রুত সে দাঁড়িয়ে আছে, সে অন্য কেউ নয়, যে বাবার রূপ ধারণ করেছে। নেওয়াজ রাগান্বিত গলায় বলল, মিস্টার তাহমিদ, মুখোশটা খুলে ফেলুন। এখনো মুখোশ পরে থেকে কী লাভ? মুন্তাজির এগিয়ে এসে মুখোশ খুলতেই তাড়া দিতেই সাইফার বাধা দিল, বলল, থাকুক। নিজের সন্তান যদি বাবাকে চিনতে না পারে, তবে সেটা মুখোশের নয়, পিতৃত্বের দোষ। সন্তানের মনে এখনো সেই টান তৈরি করতে পারেনি, এই জন্য আজ আমার কোল থেকে নেমে ওই কোলে বাবার প্রতি টান দেখাচ্ছে। সাইফারের কথায় উপস্থিত সকলের পীড়া অনুভব করলো। কথাটার ওজন অনেক। যে সন্তান বাবা বলতে অজ্ঞান, সেই সন্তানের মুখে এমন ফিরিয়ে নেওয়া মানা যায় না। অপরদিকে সাইফার এক দৃষ্টিতে ছেলের দিকে চেয়ে আছে। মনস্ফুটে কোনো স্মৃতির হুটোপুটি খাচ্ছে কি? জন্মের সময় প্রথমবার মারওয়ান ছেলেকে কোলে নিত না, আর 10টা বাবার মতো সন্তান হওয়ার আবেগে খুশিতে উচ্ছ্বাসিত কিছুই হয়নি, একদম নির্লিপ্ত। মাহবুব আলম তো একদিন বলেই বসেন, কিরে, নিজের ছেলেকে কোলে নিতে এত দ্বিধা কেন তোর? তোরই তো সন্তান, একবার কোলে নে। বাপ হওয়ার অনুভূতি কেমন লাগে বুকে জড়িয়ে দেখ। মারওয়ান এড়িয়ে গেছে। ওই মোমের মতো নাচক মাংসপিণ্ডটা ধরতে সাহস পায়নি সে, পাচ্ছে না। আবার কোমল অস্বস্তি সমূহ দলিত মুথিত হয়ে যাচ্ছে। দূর হতে কেবল ছোট্ট লালাভূত দেহাবলটিকে স্থির চিত্তে পর্যবেক্ষণ করত। মাঝে মধ্যে স্নিগ্ধ তুলোয় কায়ানো বিনাশটিকে দেখে বিস্মিত হতো। মানুষ্য প্রাণ এত নাজুক হয়ে জন্মায়, কোলে নেওয়ার সামান্যতম প্রায়শও তার জন্মাত না। অনুভূত হতো নবজন্মের ওই কোমল দেহতলিটিকে দেখে অনন্তকাল পার হয়ে যাবে। কোলে নিয়ে ফায়দা কি? নাহুয়ানি 2 মাস ছুঁই ছুঁই মুহূর্তে মারওয়ান একদিন রুমে গভীর নিদ্রায় মগ্ন ছিল। ঘুমেছিল প্রায় অর্ধমৃত। নিষাদ ঘুমন্ত নাহুয়ানকে তার পাশে শুয়ে নামাজে গেল। ঘুমের পথে বেখেয়ালি মারওয়ানের হাত নাহুয়ানের পাশে পড়ে। বাচ্চাটা ঘুম ভেঙে যায়। সচরাচর দুধের শিশুরা ঘুম ভেঙে গেলে মাকে না পেয়ে চিল্লিয়ে কাঁদে। নাহুয়ানও ব্যতিক্রম নয়। মাকে দেখে হাপাসু নয়নে কেঁদে উঠল। মারওয়ান ঘুম ঘুম চোখে পিটপিট করে সেদিকে চেয়ে হাত এগিয়ে দেয়। ঘুমে বেহুশ অবস্থায় তাৎক্ষণিক তার করণীয় কি সেটাই বুঝে উঠতে পারেনি সে। বাচ্চাটা কান্নারত অবস্থায় ওই দৃঢ় শক্ত হাতটাকে আঁকড়ে ভরসা পায়। হয়তো বাবার স্পর্শ পেতে নাজুক শরীরটিও মরিয়া হয়েছিল। চোখ বুজে বলিষ্ঠ হাত আঁকড়ে আবারও ঘুমিয়ে যায়। নিশাতে সে পিতা পুত্রের ঘুমন্ত এই সুন্দর মুহূর্তটিকে দেখে কতক্ষণ থম মেরেছিল। হয়তোবা নাহুয়ানকে কান্না বন্ধ করে ঘুমিয়ে যেতে দেখে বিস্মিত হয়েছিল।
এতটুকু বয়সে এত ভরসা যে বাবা জন্মের পর একবার কোলেও তোলেনি, সেই বাবাকে নিশাত ওই মুহূর্তটা প্রায় বলতে থাকে। কোলে যে একবারে তোলেনি তা নয়, মাহবুব আলম নাহওয়ান 1 মাস বয়সে একবার জোর করে তুলে দিয়েছিলেন। এই একবারে নিয়েছিল, নিজ থেকে একবারও কোলে নেয়নি সে। মাত্র 2 মাস বয়সে তার যে সন্তান এতটা ভরসার সহিত তার হাতে ধরেছিল, সেই সন্তান আজ নিজ থেকেই তার থেকে মুখ ফিরিয়ে অন্য একটা লোককে বাবা মনে করেছে। তার কি হাহাকার লাগছে, কলিজা এফার ওপর হয়ে গেছে, কি এক নিদারুণ যন্ত্রণায়। সে প্রতিক্রিয়াবিহীন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কেবল। তাহমিদ সাইফারকে শক্ত হয়ে স্তব্ধ হয়ে যেতে দেখে নাহওয়ানকে অতি যত্ন নিয়ে কোলে তুলেছে। সাইফারের যন্ত্রণার মুখটা দেখতে তার পৈশাচিক আনন্দ অনুভূতি হচ্ছে। আহা, সাইফারকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে কি যে ভালো লাগছে। ইস, ওই ছেলেকে দিয়ে ওর কষ্টে পিষে ফেলা যাবে। ভাইপার হো হো করে হেসে বলল, আয় হায়, এ কি দেখছি, ইতিহাসে এই প্রথম বোধহয় বাবাকে ছেড়ে সন্তান অন্য কাউকে বাবা বলে গ্রহণ করলো। সাইফার আজ খেলায় জয় হলেও প্রকৃত হার কিন্তু তোমারই হয়েছে। বাবা হিসেবে আজ পরাজিত তুমি, আফসোস তোমার জন্য। তারপর আবার উঁচু শব্দে হেসে উঠল। নেওয়াজ, মোন্তাজির, মারফচেন সকলে ক্ষিপ্ত চোখে তার দিকে চাইল। নাহওয়ান এত মানুষ থেকে ভয়ে সন্ত্রস্ত হলো। তাহমিদের গলা জড়িয়ে বলল, বাবা। তাহমিদ মাধুরী গলায় মোলায়েম স্বরে বলল, এই যে বাবা, কিছু খাবে? নাহওয়ান মাথা উঠিয়ে তার দিকে চাইল, কান চুলকে তাকে পর্যবেক্ষণ করেছে। তারপর মুষ্টামুষ্টি করে কোল থেকে নামতে চাইল। তাহমিদ বলল, কি চাই আমাকে বলো, আমি এনে দিচ্ছি। নাহওয়ান তার কোল থেকে নামার জন্য ছটফট করছে, সে নামিয়ে দিল। নাহওয়ান দৌড়ে আবার সাইফারের সামনে এসে কতক্ষণ তাকিয়ে থেকে ডাকলো, বাবা। সাইফার প্রত্যুত্তর করল না, কেবল চেয়ে রইল। নাহওয়ান আবারও ডাকলো, বাবা। সাইফার অবচেতনে বলল, বল ফান্টা। নাহওয়ান ঘাড় নাড়িয়ে হাত তাক করে বলল, আমার বাবা। সাইফারের হৃদয় নেড়ে উঠল। হাঁটু ভেঙে নাহওয়ানের সামনে বসে বলল, আমার কবুতরের ছাও, পটলের বাচ্চা। নাহওয়ান ছলছল চোখে সাইফারের দিকে চেয়ে ফোপাতে লাগলো। সাইফার সম্ভবত ছেলের চোখে ভাষা বুঝলো। নিজের লম্বা কুর্তা খুলে ইন করা শার্ট বের করলো। নিজের অবিন্যস্ত কোকড়া চুলগুলো আরও এলোমেলো করে দিল। একটুর নিচে একটুর মধ্যে সেই চিরচেনা মারওয়ান আজাদ রূপে নাহওয়ানের সামনে ধরা দিল। নাহওয়ান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেললো। মারওয়ান ছেলেকে চুরি রাখলো। নাহওয়ান কেঁদে কেঁদে বলল, মারছে, বেশি বেশি মারছে। মারওয়ানের বুকটা আবার হু হু করে উঠল। ছেলেকে বুক থেকে উঠিয়ে দেখলো গালে থাপ্পড়ের চিহ্ন ফুটে উঠেছে। কতটা কষ্ট তার সন্তানকে ভোগ করতে হয়েছে এই পরিকল্পনার জন্য। সব দোষ তার। নিশা ঠিকই বলে, এই পেশায় থাকলে সে শুধু স্ত্রী সন্তানের কষ্টই বাড়বে, কিন্তু এই পেশা ছাড়াও যে তার পক্ষে অসম্ভব। সে একটা দীর্ঘশ্বাস পেলে নাহওয়ানের চোখ মুছে দিল পানি। হঠাৎ উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত ভঙ্গিতে তাহমিদের সামনে এসে মুখোশ টেনে হিস্ট্রে খুলে জোরসে ঘুষি পুষিয়ে দিল। শক্ত হাতের কয়েকটা দামাং চর বসিয়ে দিল তাহমিদের গালে। ফুঁসে উঠে বলল, এতটুকু বাচ্চার গায়ে হাত ওঠাতে বুকে কাঁপন ধরল না? তাকিয়ে দেখ, শ্যামেরের বাচ্চা বংশধর, থাপ্পড় দিয়ে এতটুকু গাল কি করেছিস, পাষাণ্ড চালিম কোথাকার। বলে আরও কয়েকটা ঠাটিয়ে চর বসিয়ে দিল। তাহমিদ পাল্টা আঘাত করার আগে সব ঘটে গেল। তার উপরে মুখোশ টেনে খোলায় চামড়ার কিছুটা জায়গায় ছিলে লাল হয়ে উঠেছে। ঠোঁট মুখের অবস্থা বেহাল, বাইরে ছুটে নিতে পড়েছে সে। ক্রোধের উত্তাপে মারওয়ান মুঠুকৃত হাতের শিরাসহ দৃশ্যমান হয়ে উঠেছে। তাকে এতটা রেখে যেতে দেখে নেওয়াজ জিনান এগিয়ে এসে ধরতে চাইল। মারওয়ান বলিষ্ঠ গলায় থামিয়ে দিল, ওই যে কোট খুলে রেখেছি, এখন আমি আচার এক সাইফার নয়, শুধু একজন বাবা। আমাকে থামাতে আসবেন না, আর নয়তো কোনো কথা আমি শুনবো না। নিজের সাথে অন্যায়ের জন্য একটা টু শব্দ আমি করিনি, করবও না, কিন্তু আমার সন্তান তার বাবাকে অভিযোগ জানাচ্ছে। সেই অভিযোগের শাস্তি তো অবশ্যই দিতে হবে। আমার ভাইয়াজকে কষ্ট দিলে এই পৃথিবীর কারোর সঙ্গে কোনো আপোষ নয়, সামান্যতমও নয়। তারপর ভাইপারের দিকে চেয়ে কঠিন গলায় বলল, শুধুমাত্র ইহাবের মামা এবং বয়সে মুরব্বী বলে আজকে বেঁচে গেলেন, নয়তো আপনাকে এর চরম মূল্য দিতে হতো। তবে শাস্তি তো আপনি অবশ্যই পাবেন। কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত হন মিস্টার উমায়ের ভূঁইয়া। সূর্যশাহী নিশাতের পাশে বাড়িওয়ালার স্ত্রী বসা। মারওয়ান নিশাতকে তার কাছে রেখে গিয়েছে। সন্তানের চিন্তায় অস্থির ও অসুস্থ হয়ে পড়েছিল। গত কয়েকদিন দুশ্চিন্তা করে করে নির্ঘুম রাত কাটিয়েছে, একেবারে শরীর ভেঙে গিয়েছে। তাই ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন তিনি। দরজা নকের আওয়াজ উঠে গেট খুলে দিলেন। মারওয়ানকে দেখতে পেতেই উচ্ছ্বাসিত গলায় বলল, এসেছো? তোমার বউকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাত্রাতিরিক্ত টেনশন করেছিল। আলহামদুলিল্লাহ, বাচ্চাটাকে পেলে তাহলে? মারওয়ান তাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে দেখল নির্ভর ভঙ্গিতে ঘুমে মগ্ন এক নিবৃত্ত ক্লান্ত মা। নাহওয়ানের ঘুমন্ত মাকে দেখতে পেয়ে কেঁদে হাত উঠিয়ে বাড়িয়ে ডাকলো, মা, মা। নিশাতের পক্ষ হতে কোনো চপা পেল না। সে কঠিন ঘুমে মগ্ন। যদি চেতনায় থাকতো এতদিন পর নিচের বুকের ধনকে দেখে বোধহয় পাগলই হয়ে যেত।
যার চিন্তায় অসুস্থ হয়ে বিছানাকামি তাকে দেখতে পেলে না হতবাকি মা মারওয়ান আহ্বানকে বিছানায় নামিয়ে দিল। নাহওয়ান গোলুমোলে শরীরটা নিয়ে হামলে পড়লো মায়ের বুকের উপরে শুয়ে পড়লো। কেঁদে কেটে ডাকলো, মা সবাই মারছে, এমনি ব্যথা দিচ্ছে, খুব ব্যথা। নিশাত ঘুমের ওষুধের প্রভাবে কোনো মতে একটু চোখ খুলে ঘোরের মধ্যে প্রলাপ বোকার মতো বলল, আমার আব্বা, আমার ছানা। নাহওয়ার মায়ের বুকে চুপটি করে লুকিয়ে বলল, তুমি কই ছিলে, তোমাকে কোথাও পাই নাই। নিশাতের ঘুমের প্রভাবে ওষুধের প্রভাবে কিছুই বলতে পারলো না। কিছু আবল তাবল বুকে আবারও ঘুমের বিভোরা হয়ে পড়ল। তবে যতই অবচেতন থাকুক সন্তানের ঘ্রাণ ঠিকই পেয়েছে, তাই তো শক্ত করে বুকে জড়িয়ে রেখেছে। মা তো মাই, চেতনা হারিয়েও সন্তানকে আঁকড়ে ধরতে ভুলেনি। অবুঝ নাহওয়ান মায়ের বুকে কেঁদেই যাচ্ছে, চোখের অশ্রুতে ভিজিয়ে ফেলেছে মায়ের কৃপা ললাট ও কপাল। কতদিন পর মাকে পেয়েছে, মায়ের ঘ্রাণ পাচ্ছে। নিশাতের জামা শক্ত করে নিজে ছোট্ট মুঠো চেপে ধরে আছে। অবুঝ হলেও এই 3 দিনে বুঝে গিয়েছে দুনিয়াটা মাকে ছাড়া বড়টা কষ্টের। আঁকলে রাখার মানুষটা যে ছিল না, তাই তো কত অনাদর অবহেলা। মায়ের বুকে এক স্বর্গীয় শান্তি, এতদিন এই শাস্তিটা কোথাও পায়নি সে। আর আমি পোপাতে পোপাতে বাচ্চার সেথায় একইভাবে পড়ে রইল। বাড়িওয়ালা মহিলাটি নাহওয়ানকে সরাতে চাইলে মারওয়ান বাধা দিল। থাকতে দিন, আর সন্তানের ভারে সে কষ্ট পাচ্ছে না, বরং চেহারাই মনে এই ভার পরিতৃপ্তি হয়ে ধরা দিয়েছে। দেখছে না অবচেতনও কিভাবে বুকের মধ্যে আঁকড়ে ধরেছে সন্তানকে। বাড়িওয়ালা মহিলাটি হাত গুটিয়ে নিলেন, তারপর মুচকি হেসে তাদেরকে একান্তে থাকতে দিয়ে চলে গেল। রাতে ভাত তরকারি দিয়ে যাবেন বলে জানিয়ে গেলেন। মারওয়ানের সেদিকে ভরুক্ষেপ নেই, সে তো একদৃষ্টিতে মাতা পুত্রের আলিঙ্গন দেখতে মত্ত। সে খুশি নাকি বেজার কিছুই তার চেহারায় ফুটে উঠল না, সেখানে কেবল অপর নীরবতা। নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত মা সন্তানের এই বাহুবন্ধন। তবে দৃশ্যটি যদি এমন হয়, কাঠখোট্টাপৃতা দূর হতে মাতা পুত্রের এই সুন্দর মুহূর্তটি দর্শন করেছে, সেটিও কি কোনো অংশের কম নাকি? ঈশার আজানের একটু পরেই নিশাত নড়েচড়ে উঠল। নড়তে গিয়ে টের পেল সর্বাঙ্গ ব্যথায় অবশ হয়ে আছে। সম্ভবত টানা অনেকক্ষণ এক পাশ হয়ে ঘুমানোর কারণেই এই অসহনীয় ব্যথা। পিটপিট করে আঁখি মেলাতেই মুখ বরাবর দর্শন হলো একটি ছোট্ট মাথার পেছন সাইড। কালো হালকা ছোট্ট ছোট্ট চুলগুলো উড়ছে ফানের বাতাসে। ওপাশে ঘুরে হাত পা ছড়িয়ে এক মনে কি যেন করেছে। নিশাত থমকে গেল, ঠাসপাশে গলায় ডাকলো, নাহওয়ান। নাহওয়ানের খেলা থামিয়ে মায়ের ডাকে চাইল। নিশাত 3 দিন পরে চোখের সামনে নিজের বুকের মানিককে থেকে হু হু করে কেঁদে দিল। কান্নারত কণ্ঠে হিসিয়ে বলতে লাগলো, আল্লাহর প্রতিদিন তুমি আমার সন্তানকে ছুঁয়ে নিলেই নিয়ে যাও, আজকে অন্তত এটা মিথ্যা না হোক। আমি যেন ওকে ছুলেই হারিয়ে না ফেলি মাহবুদ। বলে কেঁদে উঠে নাহওয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। নাহওয়ান মাকে হাত বাড়াতে দেখে ছুটতে এসে হুমড়ি খেয়ে পড়ল মায়ের বুকে। নিশাত পাগলের মতো নাহওয়ানের সারা দেহে চুমু দিয়ে যাচ্ছে। বাচ্চাটা মায়ের বুকের মধ্যে ঢুকে গিয়েছে একেবারে। নিশাত পরে না নিজের অস্তিত্বকে একেবারে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলে। নাহওয়ান শান্ত হয়ে মায়ের হৃৎপিণ্ডের দুঃপকারী শুনতে শুনতে বলল, আমি ইচে গেছি, তোমার ঘুম ভাঙিয়েছি। নিশাতের একদমই হুঁশ নেই, সে নাহওয়ানকে বুকে চেপে ধরে কেঁদে চলেছে। বিড়বিড় করে বলেছে, আমার বাচ্চা, আমার মানিক জাতরে, তোকে মা আর কোথাও যেতে দিবে না, তুই আমার পরাণ পাখি। একেবারে চোখের আড়াল হলে পরাণটাই বের হয়ে যাবে রে, আমার আব্বা কলিজার টুকরা। নাহওয়ান নিশাতের বুক থেকে মাথা তুলে চোখের পানি ছোট ছোট গোলগাল হাত দ্বারা মুছে দিতে দিতে বলল, কাটে না, মোজা মোজা করবো। নিশাত চোখের পানি মুছে ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে উঠে বসলো। শরীর ব্যথায় পরোয়া করলো না। বিছানা থেকে নামতে নামতে বলল, আমার আবার খিদে লাগেছে, চলো চলো খাবার খাইয়ে দেই। নাহওয়ান মায়ের গলা জড়িয়ে বলল, খিদে নাই, বাবা খাবার দিচ্ছে, মোজা মোজা খেয়েছি। নিশা তবুও মানল না। মায়ের মন মানার কথাও না। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এতদিন শয্যাশায়ী ছিল। ছেলেকে কাছে পেয়ে তার সকল অসুস্থতা গায়েব হয়ে গিয়েছে। আশেপাশে কোথাও কোনো ধ্যান নেই তার। নাহওয়ানের ফুলো ফুলো কালে নিজের গালের সাথে চেপে ধরে বলল, আমার কলিজা, মা তোমাকে নিজের হাতে খাওয়াবে। নাহওয়ান মায়ের উষ্ণতা পেয়ে ফিচফিচ করে হেসে উঠল। গালে গাল ঘেঁষতে লাগলো ফোকলা দাঁতা হেসে। নিশাতের চুল খোলা। নাহওয়ানকে আদর করতে করতে রুম থেকে বেরোলো। রান্না করে আসতেই দেখতে পেল পারওয়ানের চুলায় যেন কি গরম করছে। নাহওয়ান বাবাকে দেখতে পেয়েই ডাকলো, বাবা। মারওয়ান ঘুরে নাহওয়ানের দিকে চেয়ে একটা হাসি দিল। তারপর আবারও খুন্তি নাড়াতে লাগলো। নিশাতের দিকে একবারও চাইল না, আর না তো কারোর সঙ্গে একটা বাক্য বাই করলো। নিশাত বিস্মিত নেত্রে মারওয়ানকে দেখছে। লোকটা তো শান্ত যে, যাই হোক। সে মাথা থেকে চিন্তা ছেড়ে ছেলেকে নিয়ে ভাবতে লাগলো। এগিয়ে এসে বলল, আপনি রান্নাঘর থেকে বের হন। মারওয়ান টু শব্দ ছাড়া এক মুহূর্ত বেরিয়ে গেল। নাহওয়ান কান ডলতে ডলতে তার গমন পথের দিকে চেয়ে রইল। মারওয়ানের এমন শান্ত আচরণে নিশাত একটু অবাক হয়েছে। তার সংসার জীবনে এতটা বছর লোকটাকে জীবনেও এমন শান্ত দেখেনি। হঠাৎ এতটা নিশ্চুপ হয়ে যাওয়ার কারণ কি? নিশাত মাথা থেকে সব ঝেড়ে ফেলে চুলোতে উকি দিতেই দেখলো আলো দিয়ে মুরগির গোস্তের তরকারি গরম হচ্ছে। অর্থাৎ মারওয়ান এতক্ষণ এটাই গরম করেছে। নিশাত নাহওয়ানকে কোলে থেকে নামিয়ে চুল খোপা করে তরকারি গরম করে চুলো থেকে নামালো। পুরোটার সময় নাহওয়ান মায়ের পা ধরে দাঁড়িয়ে থাকলো। নিশাত মুচকি হেসে একটু পরপর ছেলেকে দেখছে।
দুধের কৌটা থেকে গরুর দুধ একটা বাটিতে নিয়ে নাহওয়ানকে দিল। নাহওয়ান দুধ খেয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, ডুডু মোজা মোজা, কলি খাবো। নিশাত মাথায় হাত বুলিয়ে বলল, খান, আপনার জন্যই সব। নাহওয়ান বাটি নিয়ে নিচে বসতে নিলে নিশাত বাধা দিয়ে বলল, এখানে না, বাবার কাছে যান, মা খাবার বেড়ে ডাকবো। নাহওয়ান পিচপিচ করে হেসে মায়ের দিকে চেয়ে বলল, মা বিল্লু চানার ডুডু খাবে না? নিশাত বলল, ওরা খেয়েছে, এখন আপনি খান, মানিক আমার। নাহওয়ান মাথা নাড়িয়ে বাটি হাতে ছোট ছোট পায়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। নিশাত খুশিতে ছেলের জন্য পোলাওয়ের চাল বের করলো। বাচ্চাটা পোলাও খুব পছন্দ করে। মুরগির গোস্ত সম্ভবত বাড়িওয়ালা আন্টি পাঠিয়ে দিয়েছে। সে দুটোতে দুজন টোনাটুনি ও তার ছানার হয়ে যাবে। নিশাতের বুকটা কেন যেন ভারহীন লাগছে, মনে হচ্ছে 3 দিন না কত বছর পর সন্তানকে দেখছে। খুশি মনে পোলাওয়ের চাল ধুতে লাগলো। নাহওয়ান বাটি হাতে রুমে ঢুকতেই মারওয়ান বাথরুম থেকে বেরোতে দেখলো। গামছা গলায় পেঁচানো, মুখ মুছে নাহওয়ানকে দেখতে পেতেই বলল, কিরে কি খাস? নাহওয়ান পিচপিচ করে হেসে বলল, ডুডু খাই। মারওয়ান মাথা নাড়াতে নাড়াতে বলল, বাহ, ভালো তো বেশ, বলে বারান্দায় গামছা মেলাতে গেল। নাহওয়ানও বাবার পিছু পিছু গেল। মারওয়ান গামছার দড়িতে মেলে পিছু ফিরতে নাহওয়ানকে দেখে বলল, কি? নাহওয়ান বাটি বাড়িয়ে ধরে বলল, মোজা মোজা খাবে? না তুই খা, একটু খাও মোজা। মারওয়ান রুমের ভেতরে এসে বিছানায় বসলো। নাহওয়ান পেছন পেছন এসে খাটের পাশে দাঁড়ালো। বাবার দিকে চাইতেই মারওয়ান অন্যদিকে চাইলো। বোঝালো তাকে দেখতে পায়নি সে। নাহওয়ান বহু কষ্ট করে বিছানায় উঠতে চাইলো, তারপর শেষে উঠতে গিয়ে পড়ে গেল। ব্যথা পেয়ে কেঁদে উঠে বলল, মাছে চোবাই পূজা, কালী মালে। মারওয়ান ছেলে কান্না শুনে দ্রুত এগিয়ে গিয়ে উঠল। ছেলে কান্নারত মুখের দিকে চেয়ে শক্ত করে বুকে চেপে ধরল। এই বাচ্চার মায়া কি করে কাটাবে? এতটা মায়ে তাকে কিভাবে জড়ালো এতটুকু একটা অস্তিত্ব? নাহওয়ান বাবার ঘাড়ে মুখ রেখে ফুপিয়ে চলেছে। মারওয়ান ছেলে কান্না থামাতেই মুখ মুছিয়ে দিয়ে বিছানায় বসল। নাহওয়ান বাটি হাতে দুধের গুঁড়ো হাতে নিয়ে চেটে চেটে খাচ্ছে। মাঝে মাঝে মারওয়ানের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। মারওয়ান ইশারায় না জানিয়েছে, শুধু ছেলের লাল গালের দিকে তাকে একদৃষ্টে কি যেন দেখছে। মাকে বলেছিস মারার কথা? নাহওয়ান খেতে খেতে বলল, বলিনি। মারওয়ান কেমন গলায় বলল, কেন বলিসনি? নাহওয়ান হাত পা মেলে মনোযোগ দিয়ে আঙ্গুলে দুধের গুঁড়ো উঠিয়ে বলল, তুমি মানা করছো, তোর মা গাল দেখেনি? নাহওয়ান মাথা নাড়িয়ে বলল, ডেকেনি, কালি চুমু দিচ্ছে, বেশি বেশি চুমু দিচ্ছে মোজা। মারওয়ান আর কথা না বলে ছেলের খাওয়া দেখতে লাগলো। পুরো বাটি দুধ খাওয়া শেষে অবশিষ্ট গুঁড়োর দুধ হাত দিয়ে চেটে খাচ্ছে। মারওয়ান হুট করে বলল, তোকে একটু খাই ফাইয়াজ। নাহওয়ান হাতটা চাটা বাদ দিয়ে গোলগাল চোখে বাবার দিকে চেয়ে বলল, না। ইহাব ঘরে ঢুকতেই পুরো রুম অন্ধকার পেল। লাইট জ্বালাতে দেখলো পুরো রুম ফাঁকা। পুরো 2 দিন পর সব কাজ শেষে বাসায় ফিরল, অথচ ঘরের মানুষই নেই। সে বিরক্ত হয়ে নিজের ঘামে ভেজা শার্টটা ময়লায় ঝুড়িতে ফেললো। আজ সারাদিন কত ধকল গিয়েছে। কয়েকদিন না ঘুমিয়ে সমস্ত ডকুমেন্টারি বানাতে হয়েছে, বিভিন্ন তথ্য ফাইল ইনভেস্টিগেশন করতে হয়েছে। দমপালার ফুসরত পায়নি সে। মানহাকে এই কয়েকদিন একটুও সময় দিতে পারেনি। সেদিন ডাক্তারের কাছে নেওয়ার কথা থাকলেও সময় পায়নি। হেডেকটাকে চলে যেতে হয়েছিল। সে ভেবেছিল সব কাজ থেকে একটু ফিরেই রিলিজ হয়ে ডাক্তারের কাছে নেবে। মেয়েটাও এতে যেতে আগ্রহী দেখায়নি। ইদানিং সব কিছুতে অনীহা প্রকাশ করে, ঘরের টেনশনে, বাহিরের টেনশনে। এত টেনশনে পাগল হয়ে যাবে সে। গোসল করে বের হয়েও মানহাকে কোথাও দেখল না ইহাব। এবার ঠিক তার বলিরেখা ফুটে ওঠে সমস্ত মুখ জুড়ে। তোয়ালে দিয়ে মাথা মুছে একটা টি শার্ট গায়ে চড়ালো। রুম থেকে বেরোতেই একজন সার্ভেন্টকে চায়ের সরঞ্জাম নিয়ে ছাদের দিকে যেতে দেখলো। সে ডাকতে জিজ্ঞেস করলো, এসব কোথায় নিচ্ছ? ওপরে স্যার। ওপরে কেন? চেয়ারম্যান স্যার চা নিয়ে যেতে বলেছেন। ইহাব পুরো কুচকে বলল, হঠাৎ কি মনে করে? জানি না স্যার, ছোট্ট ম্যাডামও আছেন। ইহাব কপালে ভাঁজ করে বলল, বাপ্পা, সূর্য কোন দিকে উঠেছে? এত রাতে দুজন একসাথে চা পান করবে? বাহ, ভালোই তো উন্নতি 2 শ্বশুর বৌমার। মম কি উপরে? না স্যার, তিনি ঘুমোচ্ছেন। ইহাব আর কিছুই না বলে উর্মি ভুইয়ার ঘরে এলো। ঘরের ড্রিম লাইটটা জ্বালালো। গালের নিচে এক হাত রেখে উর্মি ভুইয়া ঘুমিয়ে আছেন। ইহাব মায়ের শিউরের পাশে বসতেই মমতাময়ী চেহারাটা ভেসে উঠল। অল্প বয়স থেকে তার মা কত অসুস্থ ছিল, কত চড়াই উতরাই পেরিয়ে একটু সুখের টাকা পেয়েছিল। এই মানুষটাকে দেখলেই কেউই বুঝবে না তার মাঝে এত রোগ গেড়ে বসত গড়েছে। অথচ এই স্বাভাবিক দেখতে মানুষটাই সবচেয়ে অস্বাভাবিক। কিছু ভুল ওষুধের কারণে আবারও অসুস্থতা জেগে বসেছে। আচরণ উগ্র হয়েছে, কিন্তু মায়ের মমতা কোমলতা চেহারা থেকে একটু বিলুপ্ত হয়নি। খুবই মোলায়েমভাবে মায়ের মাথায় একটু দীর্ঘ চুমু খেলো, তারপর ছলছল চোখে ঘুমন্ত মাকে দেখে গেল। মানহা ছাদ থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পরে উপস্থিত হলো ইহাব। তাকে দেখতে পেয়ে ইমতিয়াজ ভুইয়া বললেন, আরে বা, এতদিন পর বাসায় এলে যে, ওখানে থাকতে দিচ্ছিলে না বুঝি? ইহাব পিতার পাশে খালি চেয়ারটাতে ধপ করে বসে পড়ল। এতদিন কোথায়? মোটে 2 দিন। ও আচ্ছা, এটা তোমার জন্য মোটে? ইহাব ঠিপর থেকে কাপে চা ঢালতে ঢালতে বলল, বাবা, ঝামেলা করো না তো, অনেক টায়ার্ড আমি। তোমার সম্বন্ধীকে হাজতে ঢুকিয়ে এলাম। ইমতিয়াজ ভুইয়া চোখ কপালে তুলে বললেন, কি বলছো সত্যি?
ইহাব চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বাবাকে খোঁচা মেরে বলল, কেন কষ্ট পেলে নাকি? তোমার তো আবার গলায় গলায় ভাব ছিল। ইমতিয়াজ ভুইয়া পুরো কুচকে বলে, কচু ছিল, সেটা তো ব্ল্যাকমেল করিয়ে কার্য হাসিল করতো। ব্যাটাবত 1 নম্বরে খেলোয়াড়, এই জন্যই দেখতে পারতেন না। ইহাব ভেঙে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, সব কিছুই মূলে হচ্ছ তুমি। আমি কি করলাম আবার? কিছু করনি, একদমই না, শুধু তোর মাকে বিয়ে করে ফেসে গিয়েছি। ইহাব সিরিয়াস ভঙ্গিতে বলল, আচ্ছা পাপা, উমায়ের ভুইয়া যে মায়ের আপন ভাই না, তুমি জানতে? ইমতিয়াজ ভুইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বিয়ের কিছুদিনের মাথায় জানতে পেরেছি। মমের মধ্যে ব্রিটিশ না এসেছিল? ব্রিটিশ না আসবে কেন? এই যে মায়ের সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। বুড়ো বয়সে বাপের হাতে মার খেও না। তোমার মাকে সম্পত্তি, স্ট্যাটাস এসবের জন্য বিয়ে করিনি। এসবের আমার কমতি নেই। আমার হৃদয়ের রানী সে। সমস্ত সামান্য সম্পত্তি, প্রভাব প্রতিপত্তির জন্য হৃদয়ের রানীর প্রতি কারো বিতৃষ্ণা আছে তোমার আসবে? ইহাব মন্ত্রমুগ্ধের মতো বাবার মাকে নিয়ে বলা কথাগুলো শ্রবণ করেছিল। মায়ের এত পাগলামির পরেও সেই আগের মতোই বাবা এখনও তাকে হৃদয়ে ধারণ করে। তার প্রত্যেকটা কথাই সেটা ফুটে উঠেছে। ইমতিয়াজ ভুইয়া উঠে দাঁড়িয়ে বলল, যা ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। ইহাব পেছন থেকে বলল, মমকে এত ভালোবাসো কেন পাপা? ইমতিয়াজ ভুইয়া মুচকি হেসে বললেন, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে কি হয় জানো? মৃত্যু। তোমার মা হলো আমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে মানুষের কোনো মূল্য নেই, তেমনি তোমার মা হারিয়ে গেলে আমারও মূল্য নেই। ইহাব রুমে ঢুকে দেখলো মানহা টেবিলে 2 হাত চেপে মাথা চেপে বইয়ের দিকে চেয়ে আছে। সে গলা খাকারি দিয়ে বলল, কি অবস্থা? মানহা ঘাড় করিয়ে চেয়ে বলল, কখন এলেন? ইহাব অভিমানী গলায় বলল, আমার দিকে কারো নজর নেই, কখন আসে কখন যায় কেউ বলতে পারবে না। মানহা ততক্ষণে বই বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। ইহাবের কথা শুনে একটু অবাক হলো। লোকটা কি অনেক আগে এসেছে? সে রুম থেকে বেরোতে নিলে ইহাব এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছ? আপনার জন্য খাবার রেডি করতে যাচ্ছি। তোমরা খেয়েছো? হ্যাঁ, অনেক আগেই। আপু আম্মুর সাথেই খেয়েছি। আপনি যে আসবেন তা তো বলেননি। ইহাবের মুখে আধা নেমে এলো। সে মুখ টান টান করে বিছানায় শুয়ে পড়ল। মানহা এগিয়ে এসে বলল, সে কি ঘুমাচ্ছেন নাকি? কেন খাবেন না? ইহাব চোখের ওপরে 1 হাত রেখে বলল, তুমি তোমার কাজ করো, পড়া শেষ হলে লাইট নিভিয়ে দেবে। আমি প্রচুর টায়ার্ড। মানহা কিছুক্ষণ দাঁড়িয়ে নিচে চলে গেল। ইহাব চোখ থেকে হাত সরিয়ে একবার তাকিয়ে উল্টো ফিরে শুয়ে রইল। কিছুক্ষণ পর মানহা প্লেট গ্লাস নিয়ে রুমে ঢুকলো। বিছানায় বসে বলল, আমার খিদে পেয়েছে, কেউ যদি চায় তো শেয়ার করতে পারি। ইহাবের নড়চড় নেই। মানহা ইহাবকে শক্ত করে পড়ে থাকতে দেখে বলল, ভাইয়া ফোন করেছিল? ইহাব নড়েচড়ে কান খাড়া করে রাখলো। মানহা মুখ টিপে হেসে বলল, বলেছি একজনকে পাঠাচ্ছি, আদর যত্নে রাখিস। ইহাব তড়া করে উঠে বলল, সত্যি এটা বলেছে? মানহা প্রত্যুত্তর না করে হাসলো কেবল। ইহাব মানহার গা ঘেঁষে ভ্রু নাচিয়ে বলল, আদরের কথা বলেছে? মানহা ইহাবের মুখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা একদমই রাগ করতে জানে না, ছোট্ট বাচ্চাদের মতো মাঝে মধ্যে অভিমান করে। ভাইয়া ফোন দিয়েছিল ঠিকই, তবে এসব বলেনি। সেদিনের সবকিছু অভিনয় ছিল এসব জানিয়েছে। এই কমল হৃদয়ের মানুষটাকে অবহেলা করতে নিষেধ করেছে। মানহা সেদিন কত শক্ত একটা কথা বলেছিল, অথচ লোকটা একটুও ধমকায়নি তাকে, নিজের পক্ষে সাফাই গায়নি। তার স্বামী ভাগ্য এতটাই ভালো হবে কে জানতো? মানহার চোখ থেকে পানি পড়তে দেখে ইহাব হকচকিয়ে গেল। তাড়াহুড়ো করে দূরত্ব রেখে বসে বলল, আরে কাঁদছো কেন? সরি, তুমি তো আবার প্যানিক অ্যাটাকের রোগী। এই যে সরে বসেছি, কান্না থামাও। মানহা প্লেট রেখে চোখের পানি মুছল। বোকা লোক ভাবছে সে তার কাছে বসেছে, দেখি কাছে ভাত তরকারি মেখে ইহাবের মুখের সামনে লোকমা বাড়িয়ে দিল। ইহাব মুখ ফিরিয়ে নিয়ে বলল, ভাই বলেছে দেখে আদর যত্ন করেছো, নিজ থেকে তা করছো না। মানহা ইহাবের গালের দুপাশে হাত রেখে চেপে ধরে লোকমা ঢুকিয়ে দিল। ইহাব কাল ভর্তি খাবার নিয়ে মানহার দিকে অবাক চেয়ে রইল। মানহার মনে হলো কোনো অভিমানী বাচ্চা মুখে খাবার নিয়ে গাল ফুলিয়ে বসে আছে। সে ঠোঁট টিপে পড়ল। বুড়ো হয়েছে যত সব ঢং, মনে হচ্ছে বাচ্চা অভিমান করেছে। রাতে ইহাব মানহার আগেই ঘুমিয়ে পড়েছে। কয়েকদিন একটুখানিতে বেচারা একদমই ঘুমাতে পারেনি, তাই শেয়ারের সাথে সাথে কারো নিদ্রায় তলিয়ে গিয়েছে। মানহার সামনে পরীক্ষা বিধায় বেশ রাত হলো ঘুমোতে। নিজের পড়া শেষ করে লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। মৃদু নাক ডাকার শব্দ আসছে। মানহা কোনোই ভর দিয়ে ইহাবের দিকে চাইলো। ঘুমে মগ্ন মুখটার দিকে চেয়ে রইল একইভাবে। লোকটা তার আচরণে বেশ অবাক হচ্ছিল আজ। সে ফিসফিসিয়ে বলল, এই শুনছেন, আপনি জীবনসঙ্গিনী হিসেবে নিখুঁত, আর মানুষ হিসেবে অপরিময়ের নিখুঁত। নিশা ছেলের মুখে পোলাওয়ের লোকমা তুলে দিল। বাচ্চাটা শান্ত ভঙ্গিতে মায়ের ভাঁজ করা পায়ের উপরে বসে খাবার খাচ্ছে। তার ডান হাতে হাঁটি ধরা। সে মাথা নাড়িয়ে নাড়িয়ে হাঁটে চিবোচ্ছে। হাঁটে চিবানো হলে পোলাও মুখে নিচ্ছে। নিশা জিজ্ঞেস করলো, খেতে কেমন লাগছে? নাহমান বাচ্চা হেসে বলল, মজা মজা। নিশার ছেলেরা ফুলে ফুলে নরম গালে চুমু দিল। খাওয়া শেষ করে মুখ ধুয়ে দিয়ে গিয়ে খেয়াল করলো নাহলের ডান গালে লাল হয়ে আছে। এতক্ষণ খেয়াল করেনি সে। নিশাদ গালে হাত বুলিয়ে বলল, গালে কি হয়েছে আপ্পা? নাহন হাত তখনও হাতটি ধরে রাখা।
সে সেটাই চিবোচ্ছে। হঠাৎ মায়ের প্রশ্নে ঘাড় করিয়ে বলল, কিছু হয়নি। লাল কেন? নাহওয়ান ফোকলা হেসে বলল, কোথায় লাল নাই? তোমাকে কেউ মেরেছে? না না। নিশাতের সন্দেহ হলো। মায়ের মন ছটফট তো করবে। সে ছেলেকে কোলে নিয়ে প্লেটে ধুয়ে রাখলো। তারপর নিজের রুমে ঢুকে বিছানায় সইত। মারওয়ানের দিকে তাকিয়ে বলল, শুনুন, নাহওয়ানের গালে কেমন লাল লাল হয়ে ফুলে আছে। মনে হচ্ছে কেউ ওকে মেরেছে। ওই লোকগুলো কি ওকে মেরেছিল? একটু দেখুন তো। মারওয়ান চোখ খুলে বলল, ফাইয়াজ বলেছে ওকে মেরেছে। নিশাত মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলল, কেউ নাকি মারেনি, কিন্তু আপনি দেখুন, এটা মনে হচ্ছে আঙুলের ছাপ, কেমন ফুলে ফুলে আছে। মারওয়ান অপাস ফিরে বলল, ফায়াজকে মারলে ও এসে বলে দেয় আজ অস্বীকার করেছে, তার মানে মারেনি, হয়তো বা মশার কামড়। নিশাত কেন যেন মানতে চাইল না। মায়ের মন ছটফট করেছে। এগিয়ে এসে বলল, মশার কেমন এমন হয় না, আমার মন বলেছে ওকে মেরেছে। বাচ্চা মানুষ বুঝতে পারেনি, একটু দেখুন আপনি। মারওয়ান নাহনের দিকে চেয়ে বলল, তোকে মেরেছে কেউ? নাহওয়ান ফিচফিচ করে হেসে বলল, না। নিশাত কঠোর গলায় বলল, তাহলে গালে লাল হয়ে আছে কেন? কি লুকাচ্ছিস তোর বাপ ছেলে? মারওয়ান কপাল কুঁচকে বিরক্তি হয়ে বলল, এখন না মানলেও কি বলবে মেরেছে? ফাইয়াজ কোনোদিন মিথ্যা বলে না। নিশাত মুখ গম্ভীর করে ফেলল। সে জানে নাহওয়ান মিথ্যা বলে না, তবে আজ কেন যেন মনে হচ্ছে মিথ্যা বলেছে। সে কথা না বাড়িয়ে মুখ ভার করে স্যাপলন লাগিয়ে দিল ছেলের গালে। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিয়ে বলল, খাবেন চলুন। মারওয়ান নাকচ করে বলল, খিদে নেই। নিশাত অবাক হয়ে মারওয়ানের দিকে তাকিয়ে বলল, পোলাও রেঁধেছি তো। এমনভাবে বলল যে বিপরীতে কিছু বলতে পারল না নিশাত। এত ঠান্ডা ও গভীর কেন আজ? একটু বেশি নীরব হয়ে আছে মনে হচ্ছে। সে সব কিছু গুছিয়ে রেখে এলো, নিজেও খেলো না। একা একা খেতে ভালো লাগে না। নাহনের সঙ্গে 2 লোকমা খেয়েছিল, এতেই চলবে। অজু করে এসে যে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে সেগুলো আদায় করলো। এসে নামাজ শেষে শুকরানার নামাজ পড়লো। নাহওয়ানকে আবারও তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলো। এরপর বাতি নিভিয়ে ছেলেকে কোলের মধ্যে আঁকড়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নিশাতের ঘুম ভেঙে গেল। তার গাল ভেজা ভেজা অনুভব হলো। অবাক হলো বেশ, আশ্চর্য, গলা ভেজা কেন? সে উঠে বসে ছেলের গায়ে কাঁথা টেনে দিতেই ওপাশে ফাঁকা দেখল। একটু অবাকই হলো, লোকটা এত রাতে কোথায় গিয়েছে। বিড়ি টানতে সে চুলগুলো খোপা করে বারান্দায় গেল। কাউকে দেখলো না, পুরো ঘর অন্ধকার। পাশের রুমে উকি দিতেই দেখলো টর্চের আলোতে মারওয়ান মনোযোগ দিয়ে কিছু লিখছে। অফিসের কিছু নাকি। নিশাত পা টিপে টিপে এগিয়ে যেতেই লেখা থামিয়ে দিল। ডায়েরির মতো কিছু হবে। এটা তো আগে দেখেনি। লোকটা ডায়েরি লেখার অভ্যাস আছে নাকি? কই, কখনো তো দেখেনি। সে উকি দিয়ে দেখতে গেলেই তাৎক্ষণিকই ডায়েরি বন্ধ করে দিল। নিশাত অবাক হয়ে গেল। সে এসেছে বুঝতে পেরে গেছে নাকি? বুঝলো লুকালো কেন? এমন গোপনীয় কি আছে যে তার থেকে লুকোতে হবে? ওয়েট, গ্রামে একটা চিঠি পেয়েছিল সে। ওই চিঠিটা কে দিয়েছিল? এত সতর্ক এখনো উত্তর পায়নি সে। তার ভাবনার মাঝে মারওয়ানের কণ্ঠ শোনা গেল, এত রাতে এখানে কি? নিশাতের রাগ লাগলো হঠাৎ করে। এখানে কি মানে? তারা কণ্ঠে বলল, আপনি? মারওয়ানের সামনে ফিরে ছিল। নিশাতের উত্তর শুনে ঘাড় ফিরিয়ে বলল, আমার সাথে তোমার কি? আপনার সাথে সে সব কিছু। লুকোচুরি বাদ দেন। কি করেছিলেন এতক্ষণ? কার জন্য ডায়েরি লিখছিলেন? মারওয়ান বিরক্তি গলায় বলল, মাথা মোটা মেয়ে ছিলেন। নিশাত চোখ রাঙিয়ে বলল, খবরদার মাথা মোটা বলবেন না। আপনি অস্বীকার করতে পারবেন আপনি আমার সাথে লুকোচুরি করেন না, কথা লুকান না? তো? নিশাত খেপে গিয়ে বলল, তো আবার কি? চিঠি আদান প্রদানের কার সাথে চলেছে দ্রুত বলুন, নয়তো আপনার খবর আছে। কি খবর করবেন? সেটা করলেই বুঝবেন। মারওয়ান অহেতুক কণ্ঠে বলল, আচ্ছা, আমি করো, আমি দেখি। নিশাত ফুঁসে উঠে বলল, কথা ঘুরাবেন না। সেদিন নয়ছয় বলেছিলেন, সাফ সাফ বলুন ওই চিঠি কে দিয়েছিল। আজকে আবার কার জন্য লুকিয়ে লুকিয়ে ডায়েরি লিখছিলেন? মারওয়ান হাঁটু উপরে বালিশ তুলে বলল, তোমার সতীনের জন্য। নিশাত হতবাক হয়ে মারওয়ানের দিকে চাইল। সে জানে মারওয়ান মিথ্যা বলেছে, তবুও বুকটায় কি যেন বিঁধল। চোখ পড়ে জল বেরোতে চাইল। মারওয়ান নিশাতকে চুপ হয়ে যেতে দেখে হাতের টর্চ লাইটটা মুখ বরাবর ধরল। দেখল কেমন নির্জীবের মতো শক্ত হয়ে টইটুম্বর আঁখিতে তার দিকে চেয়ে আছে। হঠাৎ গায়ের উপরে কিছু হামলে পড়তে সে স্তব্ধ হয়ে গেল। কোমরে টোমরে টান লাগলো। গলায় হাত একেবারে ছিলে ফেলেছে নিশাত। এখন সাবলুন লাগিয়ে দিচ্ছে এক মনে। সাবলুন লাগাতেই কামড় দেওয়া স্থানে ভীষণ জ্বালা পড়া শুরু করেছে। মারওয়ান রাগান্বিত গলায় বলল, কামড় দিয়ে স্যাপলন লাগানোর কি আছে? আমার শরীরটা তো কামড়ের ফ্যাক্টরি। জুতা মেরে গরুদানের আর কি দরকার? নিশাত মুখ নামিয়ে বলল, সরি, রাগের মাথায় বুঝতে পারিনি এতটা জখম হবে। মারওয়ান মুখ কুচকে জ্বলন সহ্য করতে করতে বলল, হ্যাঁ, তুমি তো নাদান, তাই কিছুই বোঝো না। নিশাত মন খারাপ করে বলল, আপনি রাগিয়েছেন কেন? তুমি রেগেছো কেন? আবারও রাগাচ্ছেন? তোমার সাথে দেখি কথা বলাই যায় না। চিঠিটার কথা বলে দিলেই তো হয়। মারওয়ান বিরক্তি চেপে বলল, ওটা একটা কামান ছিল, সাংকেতিক চিঠি। নিশাত খানিকটা উত্তেজিত হয়ে বলল, মিথ্যা বলবেন না। সাংকেতিক চিঠি এমন প্রেমময়ী হয় না। গোয়েন্দা বললেই ভুলভাল কিছু বোঝাবেন না। আমি আপনার মতো বুদ্ধিমান না হলেও একেবারে বলতো না। আমার জাত রান্না করে এনেছি। সিনেমা হলে সিনেমা দেখবে। আরও কি কি যেন ছিল। মারওয়ান ভ্রু কুচকে বলল,
তুমি কয়টা সাংকেতিক চিঠি পড়েছ? একটাও না। রুক্ষ গলায় বলল, তাহলে মাথা মোটার পরিচয় দেবে না? ওটা আমার চাচু পাঠিয়েছিলেন, তিনি আমায় জাত ডাকেন। নিশাত অবাক হয়ে বলল, আপনার ছোট চাচা চিরকুমার যে, তিনি তো বিদেশ থাকেন, উনি আপনাকে সাংকেতিক চিঠি পাঠাবেন কেন? কারণ তিনিও একজন গোয়েন্দা। নিশাত এতই অবাক হয়েছে যে কথা বলতে ভুলে গেল। কোনো রকমে বলল, গোয়েন্দা? আপনার পুরো পরিবারে কি গোয়েন্দা? না, শুধু চাচু আর আমি এ পেশায় যুক্ত। নিশাত হতাশ গলায় বলল, তাহলে উনি আপনার মাথায় এসব ঢুকিয়েছে? দেশে এসেছেন কবে? মারওয়ান কপাল ভাঁজ করে বলল, দেশে আসবে আবার কি, সে তো দেশেই ছিল, বিদেশে কিছু বছর ছিলেন। সাইবার ইন্টেলিজেন্স এবং কাউন্টার টেরোরিজম এই দুটো কোর্স করতে ইউএসএ গিয়েছিলেন, 2 বছর সেখানে ছিলেন এবং বর্তমানে তিনি আমার সাথে একই ডিপার্টমেন্টে কর্মরত। নিশা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, তিনি বিয়ে করেননি কেন? মারওয়ান খাটের সঙ্গে হেলান দিয়ে বলল, চাচু বিয়ে বিরতি, বউ বাচ্চা এসব তার কাছে প্যারা লাগে। নিশাত ফট করে বলল, আপনি নিশ্চয়ই তার স্বভাব পেয়েছেন। মারওয়ান বিরক্তি নিয়ে বলল, ঠিক বলেছ, প্যারা লাগে দেখাই ঠ্যাংটা করতে বিয়ে করতে গিয়েছিলাম। নিশাত মুখ ঘুরিয়ে বলল, সেটা তো শ্বশুর আব্বার জন্য করেছেন, বাচ্চা প্যারা না লাগলেও বউকে ঠিকই প্যারা লাগে। মারওয়ান অসম্ভব বিরক্তি নিয়ে বলল, প্যারা লাগে না এটা বুঝতে কি কোলে তুলে নাচতে হবে? নিশাত মুখ গম্ভীর করে বলল, কথার কি বাহার, নাচতে হবে কেন? ভালো ব্যবহার করলেই হয়। মারওয়ান জখমগুলো দিকে চেয়ে জ্বলে উঠে পড়ল, জায়গা বেজায়গায় কামড় খেয়েছে, তোমাকে মাইরতেই নাই, এটাই তো সবচেয়ে ভালো ব্যবহার। অন্য কাউকে এরকম একটা বিষাক্ত কামড় দিয়ে দেখো না, চিড়ে চ্যাপটা করে রেখে দেবে। নিশাত বুকে হাত গুজে পড়ল, অন্য কেউ নিশ্চয়ই আপনার মতো এত ঘাটতারা হবে না। আপনি তারা দেখেই চামড়া বেশি শক্ত, তাই তেমন কিছু হয় না। আর কামড় না দিলে গড়গড় করে সব কথা বলতেন, তাই যেমন মাচা তেমনই নাচা।